অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেল ইনায়ার। ঘুম ঘুম চোখে বিছানা হাতড়ে ফোনটা হাতে নিল সে। সবে সকাল 7:30 বাজে। ঘুম ঘুম চোখে বিছানা ছাড়ি ইনায়া। আজ খুব ভোরে উঠেই কলেজের জন্য তৈরি হচ্ছে ইনায়া। যেভাবেই হোক আজ 9টার আগেই তাকে বাসা থেকে বের হতে হবে, কারণ আজ তার চিরশত্রু আবরার বাড়ি ফিরছে ঢাকা থেকে। আর বাড়ি ফিরে যদি তাকে ধরতে পারে তো একটা থাপ্পড়ও মাটিতে পড়বে না। বাড়িতে ফিরেই ধরতে পারলে শাস্তিটা বাড়তে পারে। ফেরার 2-1 ঘন্টা পর তাকে ধরতে পারলেও শাস্তিটা কিঞ্চিত কমলেও কমতে পারে ইনায়ার ধারণা। ফেক আইডি খুলে তাকে নক দিয়েছিল না, সেই শাস্তি থেকে বাঁচতেই এত সকালে ইনায়ার কলেজ যাওয়া। গত পরশু দিনের কথা। আবরার ঢাকা গেছে 5 দিন হতে চলেছে। আর এই সুযোগেই পিঠে ডানা গজিয়েছে ইনায়ার। নিজের ফোন থেকে ফেক আইডি খুলে নক দেয় আবরারকে। হ্যালো। মেসেজ দেওয়ার 10 মিনিটেই ফিরতি উত্তর এলো। কে? চিনতে পারছো না? ছি, বেয়াদব ছেলে, ছি। পরিচয়? 3 মাসের বাচ্চা সহ বউকে ভুলে গেলে? ফালতু কথা বাদ দিয়ে পরিচয় দিন। আইডি নামটা দেখেই খটকা লাগে আবরারের। নিজের ল্যাপটপে সেট করে রাখা ইনায়ার নাম্বারে সার্চ দিতেই আইডিটা চলে এলো। উড়ন্ত পায়রার পালক। আইডিটার স্ক্রিনশটটা নিয়ে ইনায়াকে পাঠাতেই তার মাথা ঘুরে উঠল। গলা শুকিয়ে কাট। এই হিটলারটা জানলো কিভাবে যে এটা তার আইডি? মাথায় হাত দিয়ে বসে আছে ইনায়া। কি রিপ্লাই দিবে মাথায় আসছে না তার। 10 মিনিট ধরে একভাবেই বসে আছে সে। কি ভুলটাই না করেছে নিজের নাম্বার থেকে আইডি লগ ইন করে, তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ইনায়া। ইনায়ার ফিরতি মেসেজ না পেয়ে আবরার নিজেই রিপ্লাই দেয়। ভাবিস না বাড়িতে নেই বলে তোর নাম্বার আমার কাছ থেকে ভ্যানিশ হয়ে গেছে। ইউনো, তোর নাম্বারটা আমার ল্যাপটপে সেট করা। কি বলছো এসব? কথা আটকে যাচ্ছে, যাবেই তো। শাস্তিটা বাড়িতে এসে ঠিক করি। বেয়াদব ছেলে বলেছিস না, তাহলে শাস্তিটা না হয় বেয়াদব হয়ে উত্তর দিব না। সরি ভাইয়া, আর এমন করব না। ওয়েট, উড়ন্ত পায়রার পালক বাড়ি এসে ছাটাচ্ছি। আপনি কি বলছেন এসব? আমি বাড়ি ফিরলে একটা থাপ্পড়ও মিস যাবে না। রিপ্লাইটা দিয়েই ইনায়াকে ব্লক দেয় আবরার। এরপর থেকেই ভয়ে ভয়ে আছে সে। কখন হিটলারটা এসে কানে নিচে লাল করে দেয় তার। তার নিজের মাও ওই হিটলারের দল পাকাবে। সুখে থাকতে আমাকে বারবার তেনারা নাড়া দেয়। নিজের মনে মনে কথাগুলো ভাবতে ভাবতেই তৈরি হয়ে যায় ইনায়া। পুরো নাম অরিন্দম চৌধুরী আবরার। ইনায়ার বাবা চাচু 3 জন। ইনায়ার 2 মাত্র চাচুর মধ্যে বড় আব্বুর আশতাফ চৌধুরী আর বড় মা মাহমুদা বেগমের একমাত্র ছেলে আবরার। আর ছোট আব্বু আশরাফ ও ছোট মা মেঘা বেগমের 2 মেয়ে 1 ছেলে, তানভীর, তাসফিয়ার, তিহু। সবার ছোট হলো ইনায়ার আব্বু আফতাব চৌধুরী। ইনায়ার মা আয়েশা বেগম। ইনায়ার 1 ভাই ও 1 বোন ইরফান ইনায়া। ইনায়ারা একান্নবর্তী পরিবার হওয়ায় সবাই এক বাড়িতেই থাকে। সবার সাথেই কম বেশি ভালো সম্পর্ক থাকলেও আবরারের সাথে তার দা কুমড়োর সম্পর্ক, যে ব্যাপারটা বাড়ির প্রতিটা সদস্যই জানে। রেডি হয়ে নিজেকে আয়নায় পুরো দস্তুর একবার দেখে রুম থেকে বের হলো ইনায়া। ড্রয়িং রুমে যাওয়ার আগে সিঁড়ির সাথে লাগোয়া স্টাডি রুম থেকে কাঁধ ব্যাগটা নিয়ে নেয়। ড্রয়িং রুমে আসতেই তাকে সকাল 8টায় নাস্তার টেবিলে দেখে রীতিমতো অবাক সবাই। যেই মেয়েকে 10টায়ও ওঠানো যায় না সে আজ 8টায় উঠে গেল। তার মধ্যে একেবারে কলেজের জন্য তৈরি হয়েই নিচে নেমেছে। ইনায়ার মা আয়েশা বেগম মেয়েকে দেখে নাস্তা বেড়ে দিল। ইনায়ার বাবা আফতাব চৌধুরী মেয়েকে দেখে জিজ্ঞেস করলেন, কোথায় যাবে ইনায়া? হ্যাঁ বাবা, কলেজে যাব। আজ খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস আছে। কথাটা বলেই তাড়াহুড়ো করে সবাইকে বিদায় জানিয়ে সদর দরজা দিয়ে বেরিয়ে পড়ল ইনায়া। তিহুর ডাকেও পেছনে ফিরে তার জন্য তাকালো না। ইনায়া এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। বাসা থেকে তার কলেজে দূরত্ব আধা ঘন্টার রাস্তা। তাই রিক্সার জন্য অপেক্ষা করছে। সকালের এই সময়টায় রিক্সার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। গাড়ি থাকা সত্ত্বেও আজ রিক্সাতে করেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইনায়া, কারণ সামনেই তার বান্ধবী ঈশিতার বাসা। তাই আজ ইনায়া আর ঈশিতা একসঙ্গেই যাবে ঠিক করে। রোদের মধ্যে 15 মিনিট ধরে রাস্তায় দাঁড়িয়ে আছে ইনায়া। একটা রিক্সাও সে পাচ্ছে না। এর মধ্যে গরমে ধরফরিয়ে ঘেমে যাচ্ছে। যেই রিক্সাগুলো দেখা যাচ্ছে সেগুলো কলেজের দিকে যাবে না, বাকিগুলোই যাত্রী আছে। আরও 5 মিনিট অপেক্ষা করে রাস্তার পাশ ধরে হাঁটা দেয় ইনিয়া। দুপুরের কড়া রোদে শরীর ঝলসে যাওয়ার দশা। প্রয়োজন ছাড়া কেউই এই মুহূর্তে ঘর থেকে বের হয় না। এই গরমেও ফুচকার দোকানে বসে আছে ইনায়া আর ঈশিতা। ক্লাস শেষ হয়েছে মিনিট 20 আগে। পুরো ক্লাসেও মনমরা ছিল ইনায়া।
তা দেখে ঈশিতারও মন খারাপ হয়ে যায়। তাই ঈশিতা জোর করে ইনায়াকে ধরে ফুচকা খেতে নিয়ে এসেছে। ফুচকা দোকানের ছেলেটাকে ডেকে অর্ডারও দিয়েছে। এখন দোকানে বসে অপেক্ষা করছে ফুচকার জন্য। মুখ কালো করে ফুচকা দোকানের পাশে থাকা কৃষ্ণচূড়া গাছের দিকে চেয়ে আছে ইনায়া। এপ্রিল মাসের এই সময়টা কৃষ্ণচূড়া আর রাধাচূড়া ফুলের জন্যই ইনায়ার ভালো লাগে। পৃথিবীতে এত ফুল থাকতে তার কৃষ্ণচূড়া ফুলটাই ভালো লাগে, যার কারণ এখনো ইনায়া নিজেরও অজানা। ইনায়াকে অন্যমনস্ক দেখে হালকা ধাক্কা দিল ঈশিতা। ঈশিতার ধাক্কাতেও ইনায়ার ভাবনার শেষ হলো না, তাই গলা পরিষ্কার করে ইনায়াকে ডাকে ঈশিতা। এই ইনু, ইনু, শুনতে পাচ্ছিস? ঈশিতার জোর করে দেওয়া ডাকে ধরফরিয়ে উঠে ইনায়া। বুকে হাত দিয়ে তাকায় ঈশিতার দিকে। কি কি হয়েছে? আগে তুই বল, তোর কি হয়েছে? ঈশিতার প্রশ্নে আবার মুখে অন্ধকার নামে ইনায়ার। আবরারের মুখটা কল্পনায় ভেসে ওঠে। সাথে এটাও ভেসে ওঠে যে সে আবরারের সামনে দাঁড়িয়ে আছে, আর আবরার তার কানের নিচে থাপ্পড় দিয়ে কান ফুলিয়ে দিয়েছে। নিজের চিন্তাকে একপাশে রেখে ঈশিতাকে বলল, ওই দিন আবরার ভাইকে ফেক আইডি থেকে নক দিয়েছিলাম। হ্যাঁ তো, ফেক আইডি থেকে নক দিয়েছিস তো কি হয়েছে? শুধু নক দিইনি, সাথে বেয়াদব ছেলে বলেছি। এখন কি হবে? আবরার ভাই আমাকে ধরতে পারলে খবর আছে আমার। ইনায়ার কথায় চোখ বড় বড় করে ফেলে ঈশিতা। তারপর কপাল কুঁচকে কিছু একটা ভাবল এবং সে সমাধানও পেয়ে গেল। তুই বাড়ি ফিরে আবরার ভাইয়ের সামনে যাবি না। দুই একদিন না দেখলে কাজের ব্যস্ততায় ভুলে যাবে। সত্যি বলছিস? তুই শিওর? সত্যি বলছিস? 100% শিওর? ঈশিতার কথায় খানিক শান্ত হয় ইনায়া। নিজেকে কিছুটা সামলে নিল। মনে মনে পণ করে আর বান্দরামি করবে না সে, প্রমিস। তাদের কথার মাঝেই ফুচকা নিয়ে আসে ছেলেটা। ফুচকা খাওয়া শেষে টাকা দিয়ে রিকশায় চড়ে বসে দুজনে। বাড়ি ফিরেই নিজের ঘরে গিয়ে শাওয়ার নিয়ে ঘুমিয়ে পড়ে ইনায়া। আয়েশা বেগম খাওয়ার জন্য ডাকলে পরে খাবে বলায় আর কেউ তাকে বিরক্ত করেনি। ইনায়ার সেই ঘুম ভাঙে মাগরিবের ঠিক আগ মুহূর্তে। ঘুম ভাঙতেই মাথা ব্যথা শুরু হয় তার। হুটহাট মাথা ব্যথার কারণে নিজের উপর নিজেই বিরক্ত ইনায়া। বর্তমানে সে ছাদের দোলনায় বসে আছে। নীল আকাশ দেখছে। পাখিরা আকাশে ঝাঁকে ঝাঁকে উড়ছে, আবার দলছাড়া হচ্ছে। তা দেখে আপন মনে হাসছে ইনায়া। নিজের মাথা ব্যথার কথাও যেন বেমালুম ভুলে গেল সে। এদিকে সারা বাড়ি খুঁজেও তাকে না পেয়ে ছাদে আসে তিহু আর তাসবি। তাসবি এবার অনার্স 2য় বর্ষে পড়ে, আর তিহু ইনায়ার সাথে। দুজন বোন কম, বান্ধবী বেশি। চৌধুরী বাড়ির কর্তাদের প্রাণ তাদের মেয়েরা। ইনায়াকে ছাদের দোলনায় বসে থাকতে দেখে হাফ ছেড়ে বাঁচে তারা দুজনে। এই মেয়ে দুটোকে নিয়ে আর পারে না তাসবি। তারা হয়েছে যত জ্বালা। নিজেকে সামলে তিহুর সাথে এগিয়ে যায় ইনায়ার পেছনে। এরেই না, তোকে সে কখন থেকে খুঁজে মরছি আমরা, আর তুই এখানে? কথাটা তাসবি আর তিহু একসাথেই বলে উঠল। হুট করে কথা বলায় চমকে ওঠে ইনায়া। আকাশের দিক থেকে চোখ সরিয়ে পেছনে তাকালো তাসবি। তিহুর দিকে তাকালো সে। তারপর কিছুক্ষণ চুপ থেকে ইনায়া উত্তর দেয়, ভালো লাগছিল না, তাই ছাদে এসেছিলাম। আরও কিছুক্ষণ বসবি? না, এখন চলো, একটু পর আজান দিয়ে দিবে। ইনায়ার কথায় আকাশের দিকে তাকালো তাসবি তিহু। আকাশের রং গাঢ় বেগুনি হয়ে এসেছে। বোঝাই যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই আজান পড়বে। তার কথা মতো তিনজনই ছাদ থেকে নেমে পড়ে। ইনায়া নিজের ঘরে চলে গেলেও তাসবি আর তিহু ড্রয়িং রুমের দিকে যায়। মা চাচি কি করছে তা দেখে দুবোন আবার উপরে এসে উজু করতে গেল। চৌধুরী বাড়ির 3 গিন্নি মিলে সন্ধ্যার নাস্তা তৈরি করে টি টেবিলে সাজাচ্ছে। প্রতিদিনের তুলনায় আজ আরও 1-2 পদ বেশি। বাড়ির বড় ছেলে আজ 7 দিন পর কাজ সেরে বাড়ি ফিরেছে কিনা তাই। সন্ধ্যার নাস্তার জন্য সবাই নিচে নেমে এসেছে আবরার আর ইনায়া বাদে। আবরারের মা মাহমুদা বেগম ডেকে এসেছে দুজনকে, কিন্তু কারণ আমার খবর নেই। মাত্র রুম থেকে বের হয়েছে আবরার। ডান হাতে ফোন স্ক্রল করতে করতে সিঁড়ির দিকে যাচ্ছিল। হঠাৎ বুকের সাথে কিছুর ধাক্কা খেয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ে সে। নিচে তাকিয়ে দেখে কপালে হাত দিয়ে তার দিকে তাকিয়ে মেঝেতে বসে আছে ইনায়া। তার আর বুঝতে বাকি নেই যে তার সাথে ধাক্কা খেয়ে বর্তমানে মেঝেতে লুটোপুটি খাচ্ছে ইনায়া। হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে চিৎকার দিয়ে ওঠে ইনায়া। চোখ কি হাতে নিয়ে হাঁটেন আবরার ভাই? আমার মতো জলজ্যান্ত একটা মানুষকে কি দেখতে পান না আপনি? ইনায়ার কথায় অবাকে চূড়ান্ত পর্যায়ে আবরার, কারণ ইনায়াই তার ঘর থেকে দৌড়ে বেরোতে গিয়ে আবরারের সাথে ধাক্কা খায়। আবরার অবাক হয়ে বলল, তুই ছোটাছুটি করে পড়লি, আবার আমাকেই বলছিস আমি অন্ধ? গতবারের চটটা বোধহয় ভুলে গেছিস, তাই না অন্নিতা? বুঝলাম না, চটটাতে কি একটু বেশি মধু মেশানো ছিল যে নিজের স্বাস্থ্যের পরিমাণ নিজেই সেধে সেধে বাড়াচ্ছিস? ইনায়ার পুরো নাম অর্নিতা চৌধুরী ইনায়া।
সবাই ইনায়া বলে ডাকলেও আবরার অর্নিতা বলেই ডাকে। মাঝে মধ্যে ভুলে চুকে ইনায়া বলে ডাকা হয় তার। আবরারের কথাগুলোর মানে বুঝতেই ব্রেনের মধ্যে গত পরশুর কথাগুলো ধাক্কা লাগে ইনায়ার। তার মধ্যে গত 15 দিন আগের চরের কথা মনে পড়তেই আপনা আপনি গালে হাত চলে যায় ইনায়ার। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে এখনো চরটার দাগ পাওয়া গেলেও যেতে পারে। তাই আর বেশি কথা না বাড়িয়ে সুরসুর করে সিঁড়ির দিকে চলে যায় সে। এখন বেশি শেয়ানা শাস্তি গিয়ে থাপ্পড় খাওয়ার ইচ্ছে এনায়ার নেই। তাতে কি তারও দিন আসবে? সে কি কম বুদ্ধিমান নাকি? ধুরি বুদ্ধিমতী নাকি? মনে মনে নিজেকে বাহবা দিল। তাই আর কথা না বাড়িয়ে সুরসুর করে সিঁড়ির দিকে চলে যায় ইনায়া। নিচে এসেই তিহুর পাশে কার্পেটে বসে পড়ে ইনায়া। টেবিলের ভাজা পোড়ায় চোখ যেতেই জিভে পানি এসে যায় ইনায়ার। ফালুদা, পুডিং, জিলাপি, সিঙ্গারার সাথে তার পছন্দের বেগুনি ভাজাও আছে। দুপুরে খাবার না খাওয়ায় মা তার জন্য বেগুনি ভেজেছে তা ইনায়ার ভালো করেই জানা। হাত বাড়িয়ে বেগুনির প্লেটটা নিজের দিকে নিল ইনায়া। ড্রয়িং রুমে সবাই উপস্থিত থাকলেও তানভীর নেই। তানভীর অফিসে। তানভীর এবার মাস্টার্সে পড়ে। পড়ার পাশাপাশি সে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে। তাই সন্ধ্যার এই সময়টাতে তাকে শুক্রবার বা ছুটির দিন ছাড়া বাসে পাওয়া যায় না। চৌধুরী বাড়ির সন্ধ্যার আড্ডায় বাড়ির কর্তারা আর আবরারও শুক্রবার ছাড়া থাকতে পারে না। আবরার বর্তমানে পড়াশোনা শেষ করে নিজেদের ব্যবসায় হাত লাগিয়েছে। শুক্রবার ছাড়া বাকি দিনগুলোই বাড়িতে বাড়ির গিন্নি আর বাচ্চারাই থাকে। আজ যেহেতু আবরার ঢাকা থেকে ফিরেছে তাই অফিসে আর যাওয়া লাগেনি। 3 কর্তা মিলে সামলে নিয়েছে অফিসের দিকটা। আবরার নিচে এসে ফোনে স্ক্রল করতে করতে ইনায়ার পাশে সোফায় বসে পড়ে। ইরফানের সাথে সিঙ্গারা নিয়ে ঝামেলা করতে করতে কার্পেট থেকে সোফায় উঠে ইনায়া। সে বর্তমানে জিলাপি নিয়ে তিহুর সাথে ভাগাভাগি করছে। মাহমুদা বেগম সবার জন্য সিঙ্গারা ভেজে এনেছে আর আয়েশা বেগম তার হাতের স্পেশাল চা বানিয়েছে। মেঘা বেগম বাকি ডেজার্টগুলো বানিয়েছেন। সবাই খাওয়ার ফাঁকে ফাঁকে গল্প করলেও আবরার তখনও সোফায় বসে ফোনে স্ক্রল করছে। আর এই বিষয়টাই সবচেয়ে বিরক্ত লাগে ইনায়ার। সাহেব এমন ভাব করে যেন তার চারপাশে সবাই মানুষ না গরু ছাগল। মনে মনে আবরারকে বকতে বকতে হাত ধুতে উঠে যায় ইনায়া। এখানে আর বেশিক্ষণ থেকে তার লাভ নেই। কিছুক্ষণ পর দেখা যাবে তার পড়ার বিষয়ই সবার গল্পের কেন্দ্রবিন্দু হবে। তাই আগে এখান থেকে সটকে পড়া ভালো। রুমে এসে বই নিয়ে বসে পড়ে ইনায়া। সামনে তার প্রিটেস্ট। যদি পরীক্ষায় ফেল করে তো তার মা তাকে আবার বলবে, তুই আবরারের পা ধোয়া পানি খা, কত ভালো পড়ালেখায় ছেলেটা। আর তুই হ্যান ত্যান, সাথে তো আবার আবরার বেটা আছেই তাকে সারাক্ষণ থাপ্পড় আর চেলাকাট নিয়ে দৌড়ানোর জন্য, যেটা একদম হতে দিবে না ইনায়া। সে কম কিসে, শুধু একটু পরীক্ষায় নাম্বার কম পায়, সেটা কি তার দোষ? জ্যোৎস্নার চাঁদের আলোয় ছাদে বসে আছে আবরার। রাতের খাবার শেষে সবাই যার যার ঘরে গেলেও আবরার ছাদে ওঠে। পূর্ণিমা বিলাস তার মাঝে মধ্যেই হয়। এটাকে আগেকার অভ্যাস বলা যায় না। এই অভ্যাস তার প্রেমে পড়ার পর থেকে হয়েছে। যেদিন তার মন গোপনের প্রেয়সীর প্রেমে পড়েছিল সেই রাতটাও পূর্ণিমার রাত ছিল। অন্ধকারের মাঝেও আবরারের ফোনের স্ক্রিন আলোয় জ্বলজ্বল করছে। ফোনের স্ক্রিনে ভাসছে ইনায়ার বাসন্তী রঙের শাড়ি পরা একটা ছবি। যেই ছবিটা আবরার তার ফুফাতো বোন মানহার বিয়েতে লুকিয়ে তুলেছিল। অপলক দৃষ্টিতে চেয়ে আছে প্রেমিক আবরার তার প্রেয়সীর ছবির দিকে। কবে এই বোকা মেয়েটার প্রেমে আবরার পড়ে তা আবরার জানে না, আর জানতে চাইও না। কারণ সে বড্ড বেশি ভালোবাসে তার বোকা নারীকে, যার জন্য সকল মেয়েদের থেকে দূরে থাকা, স্কলারশিপ পেয়েও জার্মানিতে পড়তে না যাওয়া, সবসময় তাকে নজরে রাখার জন্য। কিন্তু যার জন্য এত কিছু সেই জানে না যে আবরার তাকে কতটা ভালোবাসে। সে এটাও জানে না যে 27 বছরের আবরার তাকে হারানোর ভয়ে কত রাত দু চোখের পাতা এক না করে কাটিয়ে দেয়। কি নিদারুণ ভাবেই না আবরারের প্রেয়সী তাকে তার মায়ায় জড়ালো। সকালের সূর্যোদয় না হতেই সূর্য তার চাপ ছড়াচ্ছে প্রকৃতিতে। সকাল 9টা বাজে। চৌধুরী বাড়ির গৃহিণীরা উঠে পড়েছে বেশ খানিকক্ষণ আগেই। এখন কিচেনে সকালের নাস্তার প্রস্তুতি নিচ্ছে। তখনই চৌধুরী বাড়ির দরজা দিয়ে প্রবেশ করে আবরার। সকালে উঠেই ওয়ার্কআউট করে সে। তারপর হাঁটতে বেরোয় আবরার। ফিরেছে মাত্র। ঘাড়ের তোয়ালে দিয়ে গলা সহ মুখের ঘাম মুছে নিচ্ছে সে। ড্রয়িং রুম পেরিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল আবরার। সিঁড়ি দিয়ে উঠলেই ইরফানের ঘর। ইরফানের পাশের ঘরটা তাসপিয়ার তিহুর, তার পরেরটা ইনায়া, তার পাশেই তানভীরের ঘর, সবার শেষে আবরারের ঘর। তাই সব কটার ঘর পার করেই নিজের ঘরে যেতে হয় তাকে। হঠাৎ তানভীরের রুম পেরিয়ে ইনায়ার রুমের সামনে থামে আবরার। সবার রুমের দরজা কিঞ্চিত মিলিয়ে রাখা। হালকা আলো আসছে, যাতে বোঝা যাচ্ছে সবাই উঠে পড়েছে। কিন্তু ইনায়ার রুমের দরজা এখনো বন্ধ।
রুমটাও আধারে ঢেকে আছে। 9টা বাজে, এখনো মহারানীর ওঠার নাম নেই। দরজায় ধাক্কা দিতেই খুলে গেল। ইনায়া ভূতে ভয় আছে বলে দরজা খোলা রেখেই ঘুমায়, যাতে তাকে ভূত তাড়া করলে সহজেই পালাতে পারে। এই কথাটা বাড়ির সবার জানা। তার মধ্যে ইনায়ার শোয়া ভালো না বলে তাসবি বা তিহু কেউই তার সাথে ঘুমায় না। অগত্যা সে রুমের দরজা অর্ধ বুঝেই ঘুমায়। সেই সুযোগটাই আবরার কাজে লাগায়। যখন মাঝরাতে খুব বেশি মনে পড়ে তার প্রেয়সীর আদুরে মুখখানা, তখন ছুটে এসে দেখে যায় তাকে। মাঝে মধ্যে হাতের অপর পৃষ্ঠে চুমু আঁকে দেয়। সকল জল্পনা কল্পনা একপাশে রেখে আস্তে করে রুমে ঢুকে আবরার। রুমে অন্ধকার থাকায় প্রথমে কিছু না দেখলেও আস্তে আস্তে চোখ শুয়ে যায়। তখনই চোখ পড়ে বিছানায়, তার প্রেয়সীর ঘুমন্ত আদুরে মুখে। হাত পা বাঁকা করে বন্দুক শেপে ঘুমিয়ে আছে ইনায়া। পরনের জামাটা সরে তার শরীরে নিষিদ্ধ জায়গায় স্পষ্ট। অযত্ন অবহেলায় বুকের ওড়নাটা মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। আবরার ওড়নাটা বিছানায় উঠিয়ে রাখে, সাথে মনে মনে এক গাদা বকা দিতেও ভুলে না সে তার প্রেয়সীকে। এত অগোছালো হলে কিভাবে হবে? সামান্য বুকের ওড়নাখানা সামলাতে হিমশিম খেলে আস্ত একটা বুকের মানুষ কিভাবে সামলাবে তুমি? তোমায় দেখলে যে আমি বড্ড বেপরোয়া হয়ে যাই সরোজিনী। তুমি কি তা বোঝো না? কবে বুঝবে এই আমিটাকে? কখন তোমাকে নিজের করে পাবো? ইনায়ার ওড়নাখানা বিছানায় রাখতে রাখতে কথাগুলো নিজের মনে মনে ভাবে আবরার। ওড়নাটা বিছানায় রাখতে গিয়ে চোখ পড়ে বন্দুক শেপে ঘুমানো ইনায়ার দিকে। ইনায়ার পোশাকের এই অবস্থা দেখে আবরারের যেন দম বন্ধ হয়ে আসে। ঢোক গেলে বেহায়া চোখ দুটোকে বহু কষ্টে টেনে হিঁচড়ে ফিরিয়ে আনে ইনায়ার থেকে। যাওয়ার আগে ইনায়ার চোখ বরাবর থাকা জানালার পর্দাটা সরিয়ে নেয় আবরার। পর্দা সরাতেই মিষ্টি রোদ এসে মেঝে জুড়ে বিছিয়ে গেল। তারপর যেভাবে এসেছিল সেভাবেই বেরিয়ে পড়ে ইনায়ার দরজা হালকা বুঝে। এখানে বেশিক্ষণ থাকলেই আজ কোনো অনর্থ ঘটে যাবে, কলঙ্ক লেগে যাবে তার চরিত্রে। ভুল হয়েছে শুধু তার না, তাদের চরিত্রে। তা কিছুতেই আবরার সজ্ঞানে হতে দেবে না। সকাল 8টায় নাস্তা সেরে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে বাড়ির 3 কর্তা। 3 যা রান্নাঘরে রান্না করছেন আর টুকটাক গল্প করছেন। তখনই নিচে নেমে আসে ইনায়া। 9:30 বাজে। আবরার তার ঘর থেকে আসার সময় পর্দাটা সরিয়ে নেওয়ায় ঘুম ভেঙে গেছে তার। এতেই মেজাজ বিগড়ে গেছে ইনায়ার। কার এত বড় সাহস তার ঘরের পর্দা সরায়? নিচে এসে ডাইনিং টেবিলে গিয়ে বসলো ইনায়া। তাকে আসতে দেখে বাটি থেকে মাংস নিয়ে পরোটা তুলে দেন প্লেটে। মায়ের হাত থেকে খাবার নিয়ে খেতে বসে পড়ে ইনায়া। খাওয়ার মাঝেই ব্যথায় কুকড়ে ওঠে সে। হঠাৎ পিঠে কেউ জোরে থাপ্পড় দেওয়ায় পিছে ফিরে ইনায়া। পিছনে তাকাতে ইনায়ার মাথায় রাগ চড়ে গেল। মুখে শয়তানি হাসি নিয়ে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে তিহু। তিহুকে দেখে মুহূর্তেই ইনায়ার সকালের রাগ আবার মাথা চাড়া দিয়ে ওঠে। চেয়ার থেকে উঠেই তিহুকে দাওয়া করতে শুরু করে। তিহু সিঁড়ি বেয়ে নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। বেচারি ইনায়া দৌড়ে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পা মচকে যায়। পা মচকাতেই চোখ খিচে বন্ধ করে ফেলে সে। পা মচকানোর মিনিট 1.5 পরও না পড়ায় এক চোখ টিপে চোখ খুলে ইনায়া। চোখ খুলতেই দেখতে পেল সে হাওয়ায় ভাসছে। তা দেখে অবাক হয়ে দু চোখ খুলতেই দেখলো সে আবরারের বাহুতে বন্দি, আর আবরার তার দিকেই তাকিয়ে আছে। একদম শান্ত চোখ, ওই চোখে না আছে রাগ, না আছে দুঃখ। তা দেখে ভড়কে যায় ইনায়া। তাড়াহুড়ো করে দাঁড়াতে গিয়ে আবার পড়ে যেতে নেয় সে। এবার যেন তরতর করে আবরারের রাগ বেড়ে গেল। এতক্ষণ শান্ত থাকলেও এবার তার রাগ হচ্ছে। হ্যাচকা টানে ইনায়াকে দাঁড় করিয়ে দেয়। তারপর বড় বড় পা ফেলে নিচে চলে যায় সে। এদিকে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে ইনায়া। কি হলো এটা? আবরার তাকে বকা দিল না কেন? ভাবতে ভাবতেই নিচে এসে বাকি নাস্তাটুকু শেষ করে সে। বিকেল 5টা বাজে। ইনায়া আর তিহু কোচিংয়ে। 4টা থেকে তাদের দুজনের কোচিং। সামনে টেস্ট পরীক্ষা থাকায় এখন একটু বেশি কড়া দিচ্ছে কোচিংয়ে। বাড়ির গিন্নিরা যে যার ঘরে। আবরার নিচে এসে দেখে আয়েশা বেগম ড্রয়িং রুমে বসে তার প্রিয় সিরিয়াল দেখছে। গভীর মনোযোগ দিয়ে টিভির স্ক্রিনে তাকিয়ে আছে। দিন দুনিয়ার কিছুর দিকে তার এখন মন নেই। মামুনি, 1 কাপ কফি দিবে? আয়েশা বেগমকে কথাটা বলতেই তিনি উত্তর দিলেন। তুই বস বাবা, আমি 5 মিনিটেই দিচ্ছি। আবরার সোফায় গিয়ে বসে। পকেট থেকে ফোনটা নিয়ে নিজের আইডি লগ ইন করে। তার 5 মিনিটের মাথায় আয়েশা বেগম আবরারকে কফি দিয়ে যায়। কফিতে চুমুক দিতে দিতে ফোন স্ক্রল করছে আবরার। ঠিক তখনই ইনায়া আর তিহু বাসায় আসে। সদর দরজা দিয়ে ঢুকেই দুজনে সোফার দিকে হাঁটা দেয়। ইনায়া এসেই মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে, আর তিহু সোফায় বসে পড়ে। মা একটু পানি খাওয়াবে? ইনায়া কথাটা বলতেই আয়েশা বেগম উঠে যায়। আয়েশা বেগম পানি আনতে আনতে মাহমুদা বেগম আর মেঘা বেগমও বের হয়ে আসে তাদের ঘর থেকে।
তার মধ্যে আয়েশা বেগম ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে এসেছে তাদের দুজনের জন্য। পানিটুকু খেয়ে উঠে পড়ে তারা। তারপর ব্যাগ নিয়ে স্টাডি রুমে রেখে উপরে চলে যায়। আবরার কফি শেষ করে উপরে চলে আসে। এখন তার মায়েরা নিজেদের গাল গল্প করবে। আবরার সামনে থাকলে তারা মন খুলে কথা নাও বলতে পারে। তাই সে নিজের ঘরের দিকে চলে যায়। উপরে উঠে ইনায়া রুমের সামনে এসে থামে আবরার। দরজা হালকা ভিজিয়ে রাখা। আবরার দরজায় নক করে। ইনায়া খাটে উপর হয়ে শুয়ে আছে, ওড়না ডিভাইনের উপর। তিহু এসেছে ভেবে ইনায়া আসতে বলে, অন্বিতা। কিন্তু তিহুর পরিবর্তে আবরারের ডাকে লাফ দিয়ে ওঠে ইনায়া। ইনায়ার গায়ে ওড়না নেই দেখে আবরারও অপ্রস্তুত হয়ে ঘুরে দাঁড়ায়। তা দেখে জলদি করে হাত বাড়িয়ে ডিভান থেকে ওড়নাটা নিয়ে নেয় ইনায়া। ওড়না নিয়েই ঠিকঠাক ভাবে পরে নেয় সে। ওড়না পরে পেছনে ফিরে ইনায়া। তারপর আবরার ডাকে। কিছু বলবেন ভাইয়া? ইনায়ার ডাকে ইনায়ার দিকে ফিরে আবরার। ইনায়ার মাথা থেকে পা অব্দি একবার পরখ করে। সব ঠিক আছে দেখে বড় একটা শ্বাস নেয়। তারপর যা বলে তা শুনে ইনায়ার দেহ থেকে প্রাণ পাখি যায় যায় দশা। ধরণীতে বর্তমানে ঝড় বৃষ্টি না হলেও বিনা মেঘে ইনায়ার মাথায় বজ্রপাতে পড়েছে। ইচ্ছে করছে আবরারকে মাথায় উঠিয়ে আছাড় মারতে। নিজের মনে মনে আবরারকে হাজারটা গাল গল্প দিচ্ছে। হিটলার নিজে নিজের মতো থাকবি, আমাকে আমার মতো থাকতে দিবি না? হুম? কাল থেকে বিকেলে তোর আর তিহুর টিচার আসবে, রেডি থাকবি। মনে মনে কথাগুলো ভাবছে আর আবরারের গোষ্ঠী উদ্ধার করছে ইনায়া। তখন আবরার এসে ইনায়াকে প্রাইভেট টিচারের কথাটা বলে যাওয়ার পর থেকে ইনায়া আবরারের গোষ্ঠী উদ্ধারে নেমেছে। আবরারের সাথে আরো বলেছে যে প্রতিদিন কলেজে না গেলে মামনিকে বলে রাস্তার মোড়ের চা দোকানদারের সাথে ইনায়ার বিয়ে দিয়ে দিবে। যেহেতু পড়বে না, তাই বিয়ের পর চাওয়ালা মামার সাথে গিয়ে চা বিক্রি করুক। দুপুর থেকে আকাশে মেঘ জমতে শুরু করেছে। গরমে দুপুরের রোদ পরে এখন ঠান্ডা হাওয়া বইছে চারিদিকে। সকালে সেই শরীরের মাংস ঝলসানোর মতো রোদ এখন আর নেই। যে কোনো সময় ঝমঝমিয়ে মেঘ বৃষ্টি হয়ে নামবে ধরণীতে। অফিসের কাজে কুমিল্লার বাহিরে ইনায়ার বাবাও চাচ্চু। আশরাফ চৌধুরী আর আবরার অফিসে। তানবীরও তার অফিসের কাজে ঢাকা গেছে। আর ইরফান বন্ধুদের সাথে ট্যুরে গেছে কাল। বাড়ির ৩ গিন্নি তাসপি আর তিহুকে নিয়ে মেঘা বেগমের মাকে দেখতে গেছে তার বাবার বাড়িতে। কয়েকদিন ধরে তিনি অসুস্থ। সময় স্বল্পতার জন্য এতদিন যেতে পারেনি। মাহমুদা বেগম মেঘা বেগমকে অনেকবার যেতে বললেও তিনি 2 চা রেখে যাবেন না। তাই আজ সময় মিলতেই একসাথে 3 যা বেরিয়ে পড়েন। বাসায় মানুষ বলতে এখন ইনায়া একাই আছে। দুপুর থেকে ঘুমিয়ে একটু আগেই উঠে পড়েছে। তাই এখন সে ছাদে গেছে তার গাছগুলো পরিচর্যা করতে। শেষ 5 দিন আগে একটু পানি দিয়েছিল আয়েশা বেগম। এই 5 দিনে ছাদে ইনায়ার দুবার যাওয়া হলেও গাছের যত্ন তার নেওয়া হয়নি। শেষ বিকেলের দিকে বৃষ্টি শুরু হয়। সন্ধ্যায় হুট করেই তা বেড়ে ঝড় শুরু হয়। তার জন্য মেঘা বেগমরাও আর ফিরতে পারেনি বিকেলে। তাদের আনতে আশরাফ চৌধুরী গিয়েও তিনিও আটকে গেছেন। শরীরটা ভালো লাগছিল না বলে বিকেলে আবরার বাসায় চলে এসেছে। তাই আশরাফ চৌধুরী তাদের আনতে যান। ইনায়ার মা আয়েশা বেগম মাত্র ফোন দিয়ে তা জানালেন ইনায়াকে। ঝড়ের কারণে সন্ধ্যায় কারেন্ট চলে গেছে, এখন আসেনি। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। এদিকে ক্রমশ বৃষ্টির ছাটও বাড়ছে। মিতু ইনায়া কি করবে ভেবে না পেয়ে আবরারের ঘরের সামনে এসে দাঁড়িয়েছে। কিন্তু সংকোচ আর ভয়ের কারণে নক করতে পারছে না। হঠাৎ করে দরজা খুলে রুম থেকে আবরার বের হওয়ায় ভ্যাবাচিকা খেয়ে যায় ইনায়া। আবরারকে দেখে কিছুটা পিছিয়ে যায় সে। তা দেখে ইনায়ার দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে আবরার। অনেকক্ষণ কেটে যাওয়ার পরও যখন ইনায়া কিছু বলে না তখন আবরার নিজেই জিজ্ঞেস করলো। কিছু বলবি অন্বিতা? ইনায়া মাথা উঠিয়ে আবরারের দিকে তাকায়। আবরার তাতে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। ইনায়া জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আসলে একা ভয় করছে ঘরে থাকতে ভাইয়া। আবরার তখনও ভ্রু কুচকেই রেখেছে। ইনায়ার কথা শুনে শীতল চোখে তাকিয়ে ইনায়াকে একবার গোটা পরখ করলো আবরার। তুই ঘরে যা, আমি ড্রয়িং রুমে আছি। বলেই সিঁড়ি দিয়ে নেমে যায় আবরার। চৌধুরী বাড়িতে আজ সাজ রব। তাসপিকে আজকে দেখতে আসবে। আশরাফ চৌধুরীর বন্ধুর ছেলে। এবার কানাডা থেকে এসেছে, সেখানেই পরিবার সহ সেটেল। তাদের আগে থেকেই তাসপিকে পছন্দ, তাই আর দেরি করতে চাইছেন না। তাই চৌধুরী বাড়ির 3 কর্তা রাজি। ছেলে পছন্দ, আগে থেকে চেনা জানা, বিশেষ করে আশরাফ চৌধুরীর বন্ধুর ছেলে। তাই আর কারোরই দ্বিমত নেই। তাসপিরও কাউকে পছন্দ না, তাই সেও রাজি। কিচেনে তিনজা আর আমেনা খালা রান্নায় ব্যস্ত। সকালে আবরার, ইরফান আর তানভীর বাজার করে এনেছে। মাহমুদা বেগম আর আয়েশা বেগম তাদের স্পেশাল আইটেম করছে। আর মেঘা বেগম নাস্তার দিক সামলাচ্ছেন। পুরো বাড়ি গোছানোর দায়িত্ব পড়েছে ছোট 2 সদস্যের উপর। ইয়ানা গোছাচ্ছে কম, বকবক করছে বেশি। আর তিহু তার কথা শুনছে। মাঝে মধ্যে বকাও দিচ্ছে এত বকবক করার জন্য।
কবে যে তাসফিয়াপুর মতো আমারও বিয়ে হবে রে তিহু। আর ভালো লাগে না পড়াশোনা, বিয়ে ফরজ পড়া না। হুম। হঠাৎ ইনায়ার এই কথা শুনে তিহু আকাশ থেকে পড়ল। বলে কি এই মেয়ে? আবরার ভাই শুনলে আজ আর রক্ষা নেই। গাধি মেয়ে কোথাকার। আবরার ভাই শুনলে না তোর বিয়ে করা বের করবে। যা বল গিয়ে তোর আবরার ভাইকে, ভয় পাই নাকি আমি? হ্যাঁ, আচ্ছা তাই নাকি? মামুনিকে গিয়ে বলি তার মেয়ের বিয়ে করা শখ জেগেছে। হঠাৎ পুরুষালী গম্ভীর কণ্ঠে কেঁপে ওঠে ইনায়া। যা, আমার লাইফের জীবন শেষ। এই হিটলার সব শুনে ফেলেছে। নিজের মনে মনে কথাগুলো ভেবে গলা পরিষ্কার করে নিজের সাফাই করতে নামলো সে। আরে ভাইয়া আমি তো মজা করে বলছিলাম, বিশ্বাস না হলে তিহুকে জিজ্ঞেস করেন। কিরে তিহু বল। মজা করে বললেও কথাটা ঠিক বলেছিস। রহিম চাচাও বউ খুঁজছে, তাই আর দেরি করে চাচু টাকা তোর পেছনে খরচ করে কি লাভ বল? আর আমি একজন সচেতন নাগরিক হিসেবে এটা আমার কর্তব্য। তাদের দুজনের কথোপকথন উপভোগ করছে তিহু আর মিটমিটিয়ে হাসছে। যাই, কথাটা বলেই আসি সবাইকে, আর রহমত চাচাকেও। না, এই কানে ধরছি ভাইয়া। নাকও ধরলাম, তাও কাউকে বললেন না এই কথা। দৌড়ে আবরারের সামনে এসে কান ধরে কথাটা বলে ইনায়া। খানিকক্ষণ চুপ থেকে কিছু একটা ভাবে সে, তারপর ইনায়াকে শুধায়। এতে আমার কি প্রফিট বল? যদি কোনো প্রফিট থাকে আই সোয়ার কাউকে বলবো না। তাহলে আপনাকে আমি 3 কাপ ব্ল্যাক কফি খাওয়াবো ডান? নো, আই নিড সামথিং স্পেশাল, সামথিং নিউ। নিউ? কিন্তু নতুন কি লাগবে আপনার? আপনার তো সবই নতুন। আই উইল লুক ফর টাইম। এই কথা বলেই আর এক মুহূর্ত না দাঁড়িয়ে কিচেনে চলে যায় আবরার। কিচেনে এসে মেঘা বেগমকে দেখে বলে। কাকিয়া, এক কাপ কফি দেবে প্লিজ? আবরারের ডাকে একবার তার দিকে তাকিয়ে আবার নিজের কাজে মন দিয়ে বলে। তুই ঘরে যা, আমি দিচ্ছি। ড্রয়িং রুমে বসে আছে চৌধুরী পরিবার। তখন তাপসিকে ছেলেপক্ষ আংটি পরিয়ে বিয়ের তারিখ ঠিক করে গেছে। সামনের বৃহস্পতিবার হলো তার শুক্রবার বিয়ে, তাই তাতে বেশি সময়ও নেই। আজ রবিবার, এত লোকের কেনাকাটা, বাড়ি সাজানো সবকিছুই সামলাতে হবে। বৈশাখের গরমে অশান্ত হয়ে আছে প্রকৃতি। এই অশান্ত গরমকে কমাতে দুপুরে রোদ পড়ে গেছে ঘণ্টাখানেক আগে। প্রকৃতিকে শান্ত করতে ঠান্ডা হাওয়া বইছে চারিদিকে। সন্ধ্যার দিকে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে বোধ হয়। বৈশাখ মাসে এই এক শান্তি। হঠাৎ হঠাৎ কালবৈশাখী ঝড় এসে ধরণীতে এক পশলা বৃষ্টি দিয়ে যায়। এই এক পশলা বৃষ্টি প্রকৃতির সাথে সাথে মানুষের মনেও শান্তি এনে দেয়। দুপুরের খাবার শেষ করে শপিং করার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে চৌধুরী পরিবার। আশতাফ চৌধুরী অফিসে আর আশরাফ চৌধুরী ও আফতাব চৌধুরী অফিসের কাছে ঢাকা গেছেন। তানভীর 3 দিন ছুটি পাবে অফিস থেকে, তাই বুধবার, বৃহস্পতিবার আর শনিবার ছুটি নিয়েছে। তাই আবরার আর ইরফান গেছে মেয়েদের সাথে শপিংয়ে। আধ ঘন্টা থেকে পুরো শপিং মল ঘুরে বেড়াচ্ছেন 3 যা। একজনের শাড়ি পছন্দ হয়তো আরেকজনের পছন্দ হয় না, তাই ঘুরেই চলেছেন। তাসফিয়া আর তিহু সবার সাথে শাড়ি লেহেঙ্গা দেখাদেখি করলেও এনায়া তার ব্যতিক্রম। সে ঘুমে ঝিমুচ্ছে। দুপুরে খাবার খেয়ে ভাত ঘুম দেওয়া অলসে মেয়েটা আজ না ঘুমাতে পারার জন্য ঢুলছে। হাত নরম তুলতুলে, হাতটা আবরারের হাতের মুঠোয় বন্দি। তার এই অবস্থা দেখে আবরার আপন মনে এক পশলা হেসে ওঠে। তারপর সবার উদ্দেশ্যে বলে। আম্মু, মামুনি, তোমরা সবাই কেনাকাটা করে নাও। আমি অন্যকে নিয়ে শপিং মলের রেস্টুরেন্টে বসছি। শপিং শেষে আমায় কল দিও, বিল পে করে দেবো। ইনায়ের জন্য এখনো কিছুই কেনা হয়নি আব্বা। হ্যাঁ রে আবরার, তুই বরং ওকে ওয়াশরুমে নিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে নিয়ে আয়। মা মামনির কথায় বাদ সাধে আবরার। কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভেবে বলে উঠে সে। ওর জন্য তোমরা পছন্দ করে কিনে নিও, এমনিতেও সারা বছর তোমরাই পছন্দ করে কিনে দেওয়া লাগে। কাউকে আর কোনো কথা বলতে না দিয়ে ইনায়ার হাতটা শক্ত করে ধরে হাঁটা দেয় আবরার। শপিং মলের দোতলার রেস্টুরেন্টে ইনায়াকে নিয়ে বসে আবরার। আবরারের পাশে সোফায় বসে কাত হয়ে ঘুমিয়ে পড়ে ইনায়া। আর তার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে আবরার। হঠাৎ নিজের বাহুতে কারো ঠান্ডা হাতে আঁকড়ে ধরায় আবরারের ধ্যান ভাঙে। চোখ নামিয়ে হাতের দিকে তাকিয়ে দেখে ইনায়া 2 হাতে তার বাহু জড়িয়ে কাঁধে মাথা রেখে শান্তিতে ঘুমাচ্ছে। কি স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। আবরারের তখন কি হলো কে জানে। ইনায়ের দিকে তাকিয়ে থেকেই নিজের ওষ্ঠজোড়া তার কপালে ডাবিয়ে দেয়। নিজের হাতটা ছাড়িয়ে বুকের সাথে মিশিয়ে নেয় ইনায়াকে। কি যে সুন্দর লাগছিল তখন একজোড়া প্রেমিক যুগলকে। আরে আবরার না? কারো ডাকে ইনায়ার থেকে চোখ সরিয়ে পিছনে তাকায় আবরার। নিজের ছোটবেলাকার বন্ধু সামিনকে দেখে হেসে ওঠে আবরার। হাত নেড়ে কাছে ডাকে সামিনকে। কি অবস্থা তোর আবরার? এই তো আলহামদুলিল্লাহ, তোর কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। পাশে কে ভাবে? সামিনের কথা ইনায়ার দিকে ফিরে আবরার হালকা হেসে ওঠে, মাথা নাড়ায় আবরার। ওর কথায় এক্সাইটেড হয়ে সামনে সোফায় বসে পড়ে সামিন। এটা কিন্তু একদম ঠিক হয়নি আবরার।
আমি তোর বন্ধু ভাই, জাহানের জিগার, আর তুই আমাকে না বলেই বিয়ে করে ফেললি শুধুমাত্র 1 বছর দেশের বাইরে ছিলাম তাই। আমি কিন্তু খুব কষ্ট পেয়েছি। এক নিঃশ্বাসে সামিনের বলা কথাগুলো শুনে হেসে ওঠে আবরার। এই ছেলেটার এখনো বাচ্চামো স্বভাবগুলো যায়নি। তোর বলা সব কথাই ভুল। মানে তুই জানিস আবরার, তোর করা গুলি মিস যেতে পারে, কিন্তু আমার ধারণা মিস যাবে না। আচ্ছা, তা পীর সাহেব কাইন্ডলি বলেন তো, ইনায়া আমার বউ হবে কিনা? আবরারের কথায় সোফায় দুপা তুলে এক হাত হাঁটুতে রেখে অন্য হাত উঁচিয়ে সামিন বলে, আবরার ভৎস, আগামীকাল ইনায়ামা তোমার বউ হয়ে যাবে, কিন্তু কিন্তু কি বাবা? তোমার বাসর করার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। কথাটা বলেই মা চোখটা মারে সামিন। ওর কথা বলার ভঙ্গিমা দেখে কপালের মাঝ বরাবর ভাঁজ ফেলে হেসে ওঠে আবরার। তার সাথে তাল মেলায় সামিন। তাদের হাসির শব্দে জেগে ওঠে ইনায়া। নিজেকে আবরারের বাহুতে আবিষ্কার করে অপ্রস্তুত হয়ে পড়ে সে, হুটুপুটি শুরু করে আবরারের বক্ষ বিভাজন হতে ছাড়া পাওয়ার জন্য। ইনায়ার নড়াচড়া অনুভব হতেই নিজের হাতের বন্ধনী হালকা করে ছেড়ে দিয়ে নিজেও অপ্রস্তুত হয়ে পড়ে আবরার। তার থেকে মুক্তি পেয়ে আইঢাই করে ওঠে ইনায়া। ইনায়া আর আবরারের অবস্থা বুঝতে পেরে কথাটা বলে ওঠে সামিন। কি অবস্থা ইনায়া? কারোর আগে সামনের দিকে তাকিয়ে সামিনকে দেখে হেসে ওঠে ইনায়া। তারপর সোজা হয়ে গোল গোল ঠোঁট দুটি নাড়িয়ে উত্তর দেয়, জি ভাইয়া, ভালো। আপনি? এতক্ষণ ভালো ছিলাম না, এখন আছি। এমন বুড়ো একটা আঙ্কেলের সাথে বসে থাকতে কার ভালো লাগে বলো? নিজের ফেসটাকে ইনোসেন্ট করে কথাগুলো বলে সামিন। তার মুখের অবস্থা দেখে খিলখিলিয়ে হেসে ওঠে ইনায়া। তার সাথে সামিন নিজেও তাল মেলায়। ঠিক বলেছেন ভাইয়া। ওদের কথা বলার মাঝে আবরারের ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোনটা নিয়ে দেখে মাহমুদা বেগম কল দিয়েছেন। ফোনটা কানে ধরে আবরার কথা শেষ করে ইনায়ার হাত নিজের হাতে আবার পুড়ে নেয় আবরার। তারপর সামিন থেকে বিদায় নিয়ে হাঁটা দেয় তারা। আবরার ভাই, আমরা কোথায় যাচ্ছি? মরতে যাব, যাবি? আমার এত সকালে মরার ইচ্ছে নেই, তবে আপনি চাইলে আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। আমার না তোর সাথে মরার খুব ইচ্ছে রে, এখন কি করি বলতো? হাসকি টোনে কথাটা বলেই আবরার ইনায়ার দিকে তাকায়। ইনায়া আগে থেকে আবরারের দিকে তাকিয়ে থাকার দরুন দুজনে চোখাচোখি হয়। ইনায়া চটপট করে চোখ নামিয়ে ফেলে, বলে ওঠে, ভাইয়া, আমি তো কিছুই নিইনি। আমি মামনিকে বলে দিয়েছি তোর জন্য কেনাকাটা করে নিতে। সামনের দিকে তাকিয়ে কথাটা বলে আবরার। চৌধুরী বাড়ির কানায় কানায় আজ আলোয় সজ্জায় ঝলমল করছে। বাড়ির বড় মেয়ের আজ গায়ে হলুদ। জমজমাট এলাহি আয়োজন। বাড়ির চারপাশে ঝুলছে লাল আর নীল রঙের আলো। একতলা থেকে শুরু করে ছাদ পর্যন্ত দপদপ করছে রঙিন বাতির ছটা। গেট থেকে মূল বাড়ি পর্যন্ত টানা হয়েছে আলোয় মোড়া পথ। বাড়ির পেছনের বাগানে বানানো হয়েছে হলুদের জন্য বিশেষ স্টেজ। পাকা মেঝেতে কার্পেট পাতা, চারপাশ ঘেরা পর্দা আর পিছনের দেয়ালে হলুদ রঙের ব্যাকড্রপ। স্টেজের সামনে রাখা হয়েছে বসার চেয়ার, যেখানে আত্মীয় স্বজন বসবে অনুষ্ঠানের সময়। ইনায়ার বাবা চাচু আর তানবীর রান্নার দিক দেখছেন। ইরফান আর আবরার বাসা ডেকোরেশনের দিক সামলাচ্ছে। বাড়ির 3 গিন্নি কিচেন সামলাচ্ছেন। দূরে আত্মীয় স্বজন সবাই এসে পড়েছেন। তাদের নাস্তা পানি সব দিক দেখতে হচ্ছে ওনাদের। সব কিছুর সাথে আবার যোগ হয়েছে এক রাগী ফুপু শাশুড়ি। যশোর থেকে এসেছেন তিনি। ওনার দেখাশোনা করারই বিশেষ তদারকি করতে হচ্ছে চৌধুরী গিন্নিদের। ধরণীতে সন্ধ্যা নামছে ধীরে ধীরে। পশ্চিম আকাশে রং বদলেছে সোনালি থেকে কমলা, তারপর গাঢ় বেগুনি। বাতাসে এক ধরনের শীতলতা। দিনের উত্তাপকে ধুয়ে মুছে নিঃশব্দে জায়গা করে নিচ্ছে রাতের ছায়া। পাখিরা ঝাঁকে ঝাঁকে ফিরছে নীরে। তাদের ডানার ঝাপটানিতে যেন শেষ দিনের কথাগুলো লেখা হচ্ছে আকাশে। দূরের মসজিদ থেকে ভেসে আসছে আজানের ধ্বনি, যা পুরো পরিবেশটাকে আরো মোহনীয় করে তুলেছে। পাশের গাছের পাতায় বাতাসের ছোঁয়ায় এক ধরনের মৃদু কাঁপন, ঠিক যেন প্রকৃতি নিজেই এক নিঃশব্দ গান গাইছে। সারাদিন কাজ করে ঘেমে নিয়ে নিজের ঘরে এসেছে আবরার। সাদা শার্টের পিঠের অগ্রভাগ ঘামে ভিজে ছিপছিপে হয়ে আছে। নিজেকে আয়নায় দেখে আবরারের নিজেরই যেন গা গুলিয়ে উঠছে। কাবার থেকে তোয়ালে আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকে আবরার। আবরার ভাই, বড় মা আপনার জন্য কফি পাঠিয়েছে। আমারই যত ঠেকা পড়ছে, নিজের রূপচর্চা করা বাদ দিয়ে সবার ঘরে ঘরে কফি বিলাতে হচ্ছে আমায়। হ্যাঁ। কে বলেছে তোকে আমার কফি আনতে? আমি বলেছি? তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরোতেই ইনায়ার কথাগুলো আবরারের কর্ণপাত হয়। এতেই চটে যায় সে এবং উপরোক্ত কথাগুলো আওড়ায়। আবরারের গমগমে কণ্ঠের কথাগুলো শুনে জিভে কামড় দেয় ইনায়া। কি করলো সে? ভুল জায়গায় ভুল কথা বলে দিয়েছে। এবার কি করবে? থাপ্পড় আজকে শিওর খাবে। কফির কাপটা টেবিলে রেখে দৌড়ে আবরারের সামনে গিয়ে দাঁড়ায় ইনায়া।
তারপর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আরে ভাইয়া, আপনার কাজ করে দিতে তো আমার কোনো সমস্যা নেই, আমি তো সবার কথা বলেছি। ইনায়ার পাশ কাটিয়ে কাবার থেকে নিজের টি শার্টটা নিয়ে মাথা গলিয়ে পরে নেয় সে। এমন ভাব করে যেন সে ছাড়া এই ঘরে আর কেউ নেই। এতেই যেন ইনায়ার প্রেস্টিসে আঘাত লাগে। বক বক থামিয়ে দরজার দিকে ফিরে যেতেই আবরারে ডাক পড়ে। তারা বিছানার উপরের শপিং ব্যাগটা নিয়ে যা। বিছানার দিকে তাকিয়ে শপিং ব্যাগটা দেখে খুশিতে চোখ জলজল করে ওঠে ইনায়ার। তার আবরার ভাই কত ভালো, শুধু শুধু সে কথা শোনায়। এবার থেকে ভদ্র হয়ে চলবে। তার জন্য কি উপহার আনলো তা আগে দেখতে হবে। যেই ভাবা সেই কাজ, লাফিয়ে গিয়ে ব্যাগটা ধরেই ব্যাগের ভেতরে হাত চালান দিল। ব্যাগের ভিতর থেকে বেরিয়ে এলো সিল্কের একটা লাল শাড়ি, পাড়ে সোনালি সুতো দিয়ে কাজ করা। শাড়িটা টান দিয়ে বের করে নিজের গায়ে জড়ায় ইনায়া। ইনায়ার হুটোপুটি দেখে এক পশলা হেসে নিল আবরার। তারপর নিজ মনে কিছু একটা ভেবে একটা শয়তানি হাসি দিয়ে ইনায়ার উদ্দেশ্যে বলে ওঠে, সাবধানে, তাসপির শাড়ি নষ্ট হলে তোর খবর আছে। কথাটা কর্ণপাত হতেই শাড়িটা হাত থেকে নিচে ফেলে দিল ইনায়া। উল্টো ঘুরে দরজার দিকে যেতে যেতে বলে উঠল, আপুর শাড়ি তো আপুকে এসে নিয়ে যেতে বলবেন, আমি কারো ফরমাইশ খাটতে আসিনি। ছি অন্নিতা, তুই কি হিংসুটে! নিজের ভেবে প্রথমে শাড়িটাকে কি সুন্দর বুকে জড়িয়ে নিলি, যেই শুনলি শাড়িটা তোর না, অমনি নিচে ফেলে দিলি। আবরারের কথায় পাত্তা না দিয়ে তার রুম থেকে বের হওয়ার জন্য পাটা বাড়াতেই ইনায়ার হাতে টান পড়ে। চোখ মুখ কুঁচকে পেছনে ফিরে ইনায়া। আবরারের হাতের মুঠোয় নিজের হাতটা বন্দি দেখে আবরারের দিকে এক পল চেয়ে হাতটা টান দেয় ছাড়িয়ে নেওয়ার জন্য। আরে বোকা, শাড়িটা তো নিয়ে যাবি। পারবো না। এত ঘুরে শাড়িটা এনেছি তোর জন্য, তাও নিবি না? আবরারের কথায় ভ্রুচোরা কুঁচকে যায় ইনায়ার। নিজের কৌতূহল দমিয়ে না রেখে জিজ্ঞেস করলো। শাড়িটা আমার? আবরার মুচকি হেসে উপনিজ মাথা নাড়ায়। এতেই ইনায়ার কপালের ভাঁজ শীতল হয়ে মুখে ফুটে ওঠে হাসির রেখা। তা দেখে ইনায়ার হাতটা ছেড়ে দেয় আবরার। আবরারের থেকে ছাড়া পেয়ে বিছানার সামনে থেকে শাড়িটা তুলে আবরারকে ধন্যবাদ জানিয়ে দৌড়ে চলে যায় নিজের ঘরে। তার যাওয়ার পানে চেয়ে আবরার মাথার পিছনে খানিক চুলকে ঠোঁট বাঁকিয়ে হেসে ওঠে। হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে। তাসপিকে স্টেজে প্রথমে আশতাফ চৌধুরী আর মাহমুদা বেগম হলুদ লাগিয়ে মিষ্টিমুখ করিয়ে অনুষ্ঠান শুরু করে। তারপর একে একে সবাই তাসপিকে হলুদে রাঙিয়ে মিষ্টিমুখ করিয়েছে। এখন স্টেজের সামনে সবাই সাউন্ড বক্সে গান চালিয়ে নাচ করছে। তিহু আর ইরফানও সবার সাথে তাল মিলিয়েছে। নাচ না পারার দরুন চেয়ারে বসে আছে ইনায়া। তার পরনে আবরারের তখনকার দেওয়া সোনালি পাড়ের লাল শাড়িটা, হাতে লাল রঙের মেহেদি, ঠোঁটে গাঢ় খয়েরি লিপস্টিক, চুলে খোপা করে গাজরা লাগানো। এই যেন জ্যান্ত পুতুল চৌধুরী বাড়ির কর্তাদের বাগানে বসে আছে। হাতের কাজ শেষ করে ইনায়ার পাশে এসে বসে আবরার। ইনায়ার কাজল টানা দু চোখ অনুষ্ঠান দেখতে ব্যস্ত। পাশে গোটা গোটা মানুষ বসেছে যে তারও খবর নেই তার। অন্নিতা, শাড়িটা পছন্দ হয়েছে তোর? খুব। জানেন, আমি ঠিক করেছিলাম এমন একটা শাড়ি কিনবো, কিন্তু ওই দিন তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর নেওয়া হয়নি। আচ্ছা। অনুষ্ঠান শেষ হয়েছে খানিকক্ষণ আগে। তাসপি, তিহু, ইনায়া সবাই এক ঘরে ঘুমোবে আজ, তাই তিনজন একসাথে বিছানায় বসে গল্প করছে। হঠাৎ কিছু মনে পড়ার ভঙ্গিতে আর্তনাদ করে ওঠে ইনায়া। ইসরে, আবরার ভাইকে তো ধন্যবাদই দেওয়া হয়নি। ইনায়ার কথায় তাসপি, তিহু একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো। কি বলছে এই আবরার ভাইকে ধন্যবাদ দিবে? মাথা ঠিক আছে ওর, নাকি অতিরিক্ত খুশিতে বকছে? বাবা, কিসের জন্য ধন্যবাদ শুনি? এই সুন্দর শাড়িটা উপহার দেওয়ার জন্য। কি? তিহুর চিৎকারে কানে হাত চেপে ধরে ইনায়া। বিরক্তি ভঙ্গিতে মুখ বাঁকায়। আস্তে বইন, একটু হলে এখনই কালা হয়ে যেতাম। কাহিনী কি? খুলে বল তো। রুমের দরজা দিয়ে বেরোতে বেরোতে জবাব দেয় ইনায়া। ফিরে এসে বলছি। পিঠময় খোলা চুল দোলাতে দোলাতে হাঁটা দেয় আবরারের ঘরের দিকে। আবরারের দরজার সামনে এসে কড়া নাড়তেই ভেতরে যেতে বলে আবরার। ঘরে ঢুকে আবরারকে উদাম গায়ে দেখেই কোনো রকম চোখটা নিচে নামিয়ে উল্টো দিকে ঘুরে যায়। ভুল সময় আসার জন্য দুঃখিত, পরে আসি, এখন যাই। ঠিক আছে, যা। যেই দরজার দিকে ফিরে হাঁটা দিবে তখনই ঘটে বিপত্তি। শাড়িতে পা পেঁচিয়ে মেঝেতে পড়ে যায় ইনায়া। তা দেখে উদম গায়ে ইনায়ার দিকে এগিয়ে আসে আবরার। দুর্ভাগ্যবশত কারেন্টও চলে যায়। আবরার হাতের সামনে এগিয়ে গিয়ে ইনায়াকে তোলে। পায়ে শাড়ি আটকার দরুন শাড়ির সবগুলো কুচি খুলে গেছে। আশতাফ চৌধুরীর ফুফু আম্মা করিডোর পার হওয়ার সময় কারেন্ট যাওয়ার কারণে আবরারের ঘরের সামনেই দাঁড়িয়ে পড়েন তিনি। এতে করে ইনায়ার মৃদু চিৎকার তার কানেও যায়।
ততক্ষণে জেনারেটর চালু হওয়ায় আবরারের ঘরের দরজা খুলে ইনায়া আর আবরারকে একসাথে ওই অবস্থায় মেঝেতে দেখতে পান তিনি। আর এটাই যেন যথেষ্ট ছিল চৌধুরী বাড়ির দুই ছেলে মেয়ের গায়ে কলঙ্ক লেপটে দেওয়ার জন্য। তবে বিধাতা কি এই লিখেছিল তাদের কপালে? রাত বাজে 1টা। যেখানে আজ বিয়ে ভারী হিসেবে আনন্দ করার কথা ছিল সবার, সেখানে আজ নিজেদের পরিবারের সম্মান বাঁচানোর যুদ্ধে নেমেছে চৌধুরী পরিবার। অপরাধী ও পরিবারের দুই সন্তানই, সবার বড় পুত্র আর সবার কনিষ্ঠা কন্যার গায়ে আজ একে অপরকে নিয়ে কলঙ্ক লেপটেছে। আবরার ঘরের দরজা ঠেলে ঢুকেই আবরার আর ইনায়াকে মেঝেতে অপ্রস্তুত অবস্থায় দেখে ফেলেন সিতারা বেগম। ইনায়ার শরীরের নিষিদ্ধ জায়গায় স্পষ্ট বিদ্যমান, শাড়ি যা আছে তাই অবস্থা। আবরার উদম গায়ে তার পাশেই বসা। এই দৃশ্য দেখতেই রাগে চেল্লিয়ে সারা বাড়ি মাথায় উঠান তিনি। সবাই এসে জড়ো হয় আবরারের ঘরে। কিছু দূর সম্পর্কের আত্মীয় নিজেদের মধ্যে কানাঘুষা শুরু করেন। এত কিছুর মাঝে ইনায়া এখনো অবাক চোখে সব দেখে যাচ্ছে। তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। আবরার বাবা চাচাদের বোঝানোর চেষ্টা করছে যে তারা যা ভাবছে বিষয়টা তা না। সে মাত্র শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়েছে। তখনই অন্নিতা খাবার নিয়ে আসা আরও পায়ে শাড়ি পেঁচিয়ে পড়ে যাওয়ায় শাড়ির কুচিগুলো খুলে যায়। মুহূর্তেই কানাঘুষো শুরু হয়ে গেল, খবর ছড়িয়ে পড়ে সারা বাড়িময়। কয়েকজন রংচং মাখিয়ে বর্ণনা করলো আবরার আর ইনায়া বাড়ির সবাই ঘুমিয়ে যাওয়ার পর সেই সুযোগে আবরারের ঘরে আকাম কুকাম করছিল। তখনই সিতারা বেগমের হাতে ধরা খায়। ইনায়া ব্যাপারটা বুঝতে কিছুটা সময় লাগলো। বুঝতে পেরিয়ে হতভম্ব হয়ে যায়। পৃথিবীর সব ভাষা যেন আবরারের কাছে এসে নির্বাক হয়ে গেল। এই ঘৃণ্য অপবাদের জবাব আবরার কি করে দিবে? আবরারের মাথা কাজ করলো না হঠাৎ করেই। আয়েশা বেগম মুখে আঁচল গুজে কেঁদে চলেছেন। মেঘা বেগম তাকে সামলানোর চেষ্টা করছেন। মাহমুদা বেগম বাগরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। ঠিক তখনই ঘরে বোম পড়ার মতো বিস্ফোরণ ঘটে আবরারের বা গালে দেওয়া আশতাফ চৌধুরীর চটটা। আবরার গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে নিজের বাবার দিকে। বাবা, চুপ কর বেয়াদব ছেলে, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। এই দিন দেখার জন্য আমি আর তোমার মা বেঁচেছিলাম। আমার চোখের সামনে থেকে দূর হও, বেরিয়ে যাও বাড়ি থেকে। বাবার বলা কথাটাই চুপ হয়ে যায় আবরার। কাকে বিশ্বাস করাবে, যেখানে নিজের বাবাই বিশ্বাস করছে না তাকে? আশতাফ চৌধুরীর কথায় তার পাশে দাঁড়িয়ে থাকা ও সোফায় বসে থাকা আশরাফ আর আফতাব চৌধুরী চমকে ওঠেন। আশরাফ চৌধুরী বলে ওঠেন। তাদের কথার মাঝে আবরার বলে ওঠে, ভাইজান মাথা ঠান্ডা করো, তুমি কি বলছো এসব তুমি? ঠিক আছে, তোমরা যা সিদ্ধান্ত নেবে তাতেই আমি রাজি। তখনই সিতারা বেগম গর্জে উঠে বলেন, পাপ করে আবার বড় বড় কথা? এই পাপ মোচন একমাত্র বিয়ে দিয়াই করতে পারবা। কাজী ডাকো হক গলে। কাজী ডাকো। কথাটা ইনায়ার কর্ণগোচর হতেই ঢুকরে কেঁদে ওঠে সে। মেঝেতে হামাগুড়ি দিয়ে বরাবর পা জড়িয়ে কাঁদতে কাঁদতে ইনায়া বলল, সত্যি করে বলছি বড় আব্বু, আমরা কোনো পাপ করিনি। আমি আর আবরার ভাই নির্দোষ। ইনায়ার কথায়ও আশতাফ চৌধুরীর কোনো নড়চড় না দেখে আবরার এগিয়ে আসে। এসে ইনায়ার ডান হাতের কোনোই চেপে ধরে মেঝে থেকে তুলে বুকে জড়িয়ে নেয়। আবরার ইনায়াকে জড়িয়ে ধরতেই ওর কান্নার গতি বাড়তে লাগলো। আবরারের পিঠে শার্ট খামছে চিৎকার করে বলে উঠল, ওরা কেন আমাদের কথা বিশ্বাস করছে না আবরার ভাই? তবে এটাই কি সবার আসল রূপ? আমি আর পারছি না ভাইয়া। দেহ দেহ হকগলে দেহ, হকগলের সামনেই যেমনে ডলাডলি করতেছে, না জানি বন্ধ করে কি করছে। চুপ! আর একটা কথাও কেউ বলবে না অন্যের চরিত্র নিয়ে। ও এখনো পবিত্র ফুলই আছে, যে ফুলে কারো ছোঁয়া নেই। একদম পবিত্র, নিষ্পাপ। এতদিন শুনছি চোরের মায়ের বড় গলা, এখন দেখি চোরেরও বড় গলাই হয়। এক ঘরে ওরে শাড়ি খোলা আর তোমারে উদম গায়ে দেখছি। কি কইতে চাও? আমি কি অন্ধা? সিতারা বেগমের কথায় বাকি আত্মীয় স্বজনরাও সাই জানালো তাদের এই কুরুচিপূর্ণ কথায়। আবরার নিজের দু চোখ বন্ধ করে ফেলে। চোখ খুলে নিজেকে শক্ত করে একটা সিদ্ধান্ত নেয় সে। তারপর সবার উদ্দেশ্যে বলে, হ্যাঁ, আপনি সত্যিটা দেখেননি, সেজন্য আপনি অন্ধই। দেখ রে আস্তাব, তোর পোলায় আমারে অপমান করতেছে। আবরার, মুখ সামলে কথা বলো বেয়াদব ছেলে। ওকে, বিশ্বাস করছো না তো আমাদের? ঠিক আছে, কাজী রাখো, আমি অন্যকে বিয়ে করব, এখনই করব। ওর গায়ে কোনো কলঙ্ক আমি লাগতে দেব না। যে কলঙ্ক আমার জন্য লেগেছে সে কলঙ্ক আমিই মুছব। কথাটা বলেই ইনায়ার অগোছালো চুলগুলো কানের পিছনে গুজে ইনায়ার চোখের পানি মুছে দেয়। অসহায় চোখে ইনায়ার ফোলা চোখ আর রক্ত জবার ন্যায় লাল নাক মুখের দিকে তাকিয়ে বলে, আর একটু অপমান সহ্য করে নে, তারপর তোকে নিয়ে অনেক দূরে চলে যাব আমি। সব ঠিক করে দেব অন্নিতা। তানভীর, কাজীকে কল করো,
এখনই ওদের বিয়ে হবে। ঠিক আছে বড় আব্বু। বড় আব্বুর কথায় তানভীর কাজীকে কল দিতে দিতে বাড়ির বাইরে চলে যায়। কিছুক্ষণ আগেই কাজী ডেকে আনে তানভীর। সবার উপস্থিতিতেই আবরার আর ইনায়ার বিয়ে সম্পূর্ণ হয়। কবুল বলে কাবিন নামায় সিগনেচার করেই জ্ঞান হারিয়েছে ইনায়া। তাকে বর্তমানে তার ঘরে শুয়ে রেখেছে তানভীর, ইরফান, তাসপিয়ার, তিহু মিলে। বিয়ের কাজ শেষ করেই নিজের বাইক নিয়ে বেরিয়েছে আবরার। ইনায়ার পরনে এখনো আবরারের দেওয়া ওই সিল্কের লাল শাড়িটা। শাড়িটা এখন আর আগের মতো সুন্দর নেই, কুচকে পেঁচিয়ে একাকার হয়ে আছে, যেন বহুদিন ধরে কোনো বস্তায় কুচকানো অবস্থায় পড়েছিল। এই পুরো বিচার সবাই ছেলে মেয়েদের কোনো কথাই কেউ পাত্তা দেয়নি, বরং সবাইকে বড়দের মুখে মুখে তর্ক না করার জন্য নিষেধ করেন আশতাফ চৌধুরী। বড় আব্বুর মুখের উপর কথা বলার সাহস কারোরই নেই, তাই চুপচাপ সব মেনে নিয়েছে সবাই। দোষ না করেও দোষী হয়েছে ওরা। এই যেন দোষী যে রাজ্যে ও তার এই নীতি বিচার। ইনায়ার জ্ঞান ফিরেছে একটু আগে। চোখ মেলেই চোখের সামনে মায়ের ক্রন্দনরত মুখটা দেখতে পাই সে। উঠে মাকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠে ইনায়া, আর বারবার এক কথাই আওড়ায়, আমরা কোনো পাপ করিনি আম্মু। তুমিও যদি বিশ্বাস না করো তাহলে মৃত্যু ছাড়ার কোনো উপায় থাকবে না আমার। এমন কথা বলতে নেই আম্মু। আমি জানি আমার মা আর আবরার আব্বা কোনো পাপ করতে পারে না, কিন্তু কিন্তু কি আম্মু? সমাজ যে তোদের গায়ে কলঙ্ক লেপটে দিয়েছে মা। আর যদি তোদের দুজনের বিয়ে না দিত তোর আব্বু আর বড় ভাইজান, তাহলে সমাজ তোকে বাঁচতে দিবে না রে মা। ছেলেদের যে কলঙ্ক হয় না, সব কলঙ্ক তো মেয়েদের। আয়েশা বেগম কথাগুলো বলতে বলতেই বুক থেকে ইনায়া মাথাটা তুলে দু চোখ মুছে দিতে দিতে বলল, আমার বিশ্বাস আবরার তোকে কখনো অবহেলা করবে না মা। যা হয় সব ভালোর জন্যই হয় আম্মু। ওনাদের কথার মাঝে ঘেমে নিয়ে একাকার হয়ে ইনায়ার ঘরে ঢুকে আবরার। অনিতা, চোখে মুখে একটু পানি দিনে, আমি বাইরে অপেক্ষা করছি, তুই ফ্রেশ হয়ে আয়। আবরারের কথায় আবরারের দিকে চোখ তুলে চায় ইনায়া। আবরারের কথা শুনে আয়েশা বেগম তাকে জিজ্ঞেস করলো, এই রাতে কোথায় যাবে আব্বা? জানি না মামুনি, তবে আমি অনেকে নিয়ে আর এক মুহূর্ত এই বাড়িতে থাকতে চাই না মামুনি। আমাদের আটকেও না প্লিজ, কষ্ট করে ওকে শাড়িটা ঠিক করে পরিয়ে দিও। কথাটা বলে ইনায়ার দিকে অসহায় চোখে চেয়ে ঘর থেকে বেরিয়ে যায় আবরার। ইনায়া এখনো অবাক চোখে আবরারের যাওয়ার পথের দিকে তাকিয়ে আছে। আজ যা হচ্ছে সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। আয়েশা বেগম কথা না বাড়িয়ে ইনায়াকে ধরে বিছানা থেকে নামিয়ে শাড়িটা ঠিকভাবে পরিয়ে ওয়াশরুম থেকে চোখে মুখে পানি দিয়ে আনে। তিনি জানেন আবরার কখনো ইনায়াকে কষ্ট পেতে দিবে না। তারপর দোয়া পড়ে মেয়েকে ফু দিয়ে কপালে চুমু খায়। এতেই যেন ইনায়ার আবার কান্নার বাঁধ ভাঙল। তারপর ইনায়ার হাতটা শক্ত করে ধরে হাঁটা দেয় ঘরের বাহিরে। অপেক্ষারত আবরারের কাছে তার আমানত তার হাতে তুলে দেওয়ার জন্য। তারপর ইনায়ার হাতটা শক্ত করে ধরে হাঁটা দেয় ঘরের বাহিরে, অপেক্ষারত আবরারের কাছে। আয়েশা বেগম ইনায়াকে নিয়ে ঘর থেকে বের হতেই দেখে আবরার বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তিনি দরজার সামনে দাঁড়িয়ে আবরারকে ডাক দেন। অন্য মনস্ক থাকায় আবরার তার ডাক শুনতে পায়নি। আয়েশা বেগম ধীর পায়ে এগিয়ে এসে আবরারের পাশে দাঁড়িয়ে আবরারকে ডাক দেন, আবরার আব্বা। জি মামুনি, বলো। ইনায়া, ও ইনা তৈরি হয়ে গেছে? তুই ঠিক আছিস আব্বা? আমি জানি তুই ভুল সিদ্ধান্ত নিবি না, তাও আরেকবার ভেবে দেখ আব্বা। না মামুনি, আমার সিদ্ধান্তের আর কোনো বদল হবে না। যেখানে বিশ্বাস নেই সেখানে থাকার কোনো প্রয়োজন নেই। আর কাল তাসপির বিয়ে, নানান লোক আসবে, নানান কথা হবে। আমি চাই না অনিতা তাতে কষ্ট পাক। সাবধানে থাকিস তোরা দুজনে। কখনো কোনো দরকার পড়লে মামুনিকে বলবি। আসি মামুনি। তাদের কথা শেষে আবরার ইনায়ার কাছে আসে। ইনায়ার দৃষ্টি মেঝেতেই সীমাবদ্ধ। এক রাতেই মেয়েটার চেহারার কি দশা হয়েছে। চোখের নিচে কালি পড়ে গেছে, মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে। ইনায়ার পা থেকে মাথা অবধি একবার পরখ করে ইনায়ার হাতটা শক্ত করে ধরে হাঁটা দেয় সিঁড়ির দিকে। তাদের জন্য ঢাকার বাসের দুটো টিকিট সে আগে থেকেই কেটে রেখেছে। দাঁড়াও আবরার। সিঁড়ি পেরিয়ে ড্রয়িং রুমের মাঝামাঝিতে আসতেই আশতাফ চৌধুরী আবরার আর ইনায়াকে পেছন থেকে ডাক দেয়। দুজনেই দাঁড়িয়ে পড়ে। পিছনে তাকিয়ে দেখে তিনি সোফায় বসা। তার ডাকে ইনায়া আর আবরার তার দিকে ফিরে দাঁড়ায়। কোথায় যাচ্ছ? যেখানে বিশ্বাস নেই সেখানে থাকার কোনো প্রয়োজন আমি মনে করি না। তোমার যাওয়ার তুমি যাও। তুমি কোন সাহসে নিজের সাথে ইনিয়াকে নিয়ে যাচ্ছ? সাহস? কি হাস্যকন্যা আব্বু, আপনি মনে হয় ভুলে যাচ্ছেন যে 1 ঘন্টা আগেই সে সাহস এবং অধিকার আপনারা আমাকে দিয়ে দিয়েছেন। তাতে কি হয়েছে? ও আমাদের বাড়ির মেয়ে, ওর ভালো খারাপ সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের আছে। আপনাদের শুধু বাড়ির মেয়ে, অ্যান্ড ইউ নো আই অ্যাম হার হাজব্যান্ড। স্বামী হলে কি জোর খারাপে ওর ওপর?
ও যেতে চাই কিনা সেটা জিজ্ঞেস করেছো? আবরারের গলার আওয়াজ খানিকটা ক্ষীণ হয়ে যায় বাবার এই প্রশ্নে। সত্যিই তো সে তো ইনায়াকে জিজ্ঞেস করেনি যাবে কিনা। এখন যদি ইনায়া না করে দেয় আবরারকে, যদি বলে ওর সাথে যাবে না, তাহলে তখন কি করবে আবরার? ওর যে মায়ের পর ইনায়া ছাড়া কেউ নাই আপন বলতে। ইনায়ার যে সবাই আছে, ও কাকে নিয়ে বাঁচবে ওই একলা শহরে? ও যে বাসেরও দুটো টিকিট কেটেছে, তবে কি তাকে খালি হাতে যেতে হবে? আবরার চুপ করে আছে দেখে আশতাফ চৌধুরী মুখ করলেন। কি হলো, কথা বলছো না কেন? নিজেকে সামলায় আবরার। না না, এমন কিছুই হবে না। সে শুধু শুধুই বেশি চিন্তা করছে। নিজের চিন্তাকে এক পাশে রেখে ঠান্ডা স্বরে বাবাকে বলল। জিজ্ঞেস করো ওকে, ও যদি যেতে না চায় তবে থাকুক। কথাটা নিজের মনের উপর এক প্রকার জোর খাটিয়েই বলল আবরার। তার কথায় আশতাফ চৌধুরী ইনায়ার সামনে এসে তার মাথায় হাত রেখে শুধায়। তুমি কি আবরারের সাথে যাবে আম্মু? বাবা করা প্রশ্নটাই আবরারের থরের প্রাণ পাখিটা ঝাপটানো শুরু করে। অসহায় চোখে ইনায়ের দিকে তাকায়, যেন চোখ দিয়ে বলছে, প্লিজ ইনায়া, আমাকে ফিরিয়ে দিও না। অনিতা, শেষবারের মতো একটু বিশ্বাস করে হাতটা ধরো। এবার যদি ইনায়া তাকে না করে দেয়, কি করবে সে? কাকে দেখাবে এই কষ্ট? তার যে চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে, অনিতা, আমার হাতটা ছাড়িস না দয়া করে, আমি শেষ হয়ে যাব। নিজের মনে মনে বারবার আল্লাহকে স্মরণ করছে আবরার। এমন কিছু শোনার আগে তার মৃত্যু হোক। নিজেকে শক্ত করে সে, দু চোখ বন্ধ করে পুরো মুখে একবার হাত বোলায়। যাব, আমি যাব আবরার ভাইয়ের সাথে। যাব। কথাটা কর্ণগোচর হতেই চট করে চোখ খুলে ফেলে আবরার। কি শুনল সে এইমাত্র? ইনায়া তার সাথে যাবে বলেছে। আহ, শান্তি। ইনায়ার উত্তর পেতেই নিজের আগের রূপে ফিরে আসে আবরার। দু হাত একবার চুলের ফাঁকে গুলিয়ে আশতাফ চৌধুরীকে বলল। শুনেছেন তো, ও যাবে বলেছে, আমার সাথেই যাবে বলেছে। ইনায়ার কথায় তখনই নিজের হাতটা ইনায়ার মাথা থেকে সরিয়ে ফেলে। আবরারের গা জ্বালানো কথায় যেন নিজেকে নিজেরই গাল গল্প দিতে ইচ্ছে হচ্ছে তার। কি জন্য জিজ্ঞেস করতে গেল। হ্যাঁ হ্যাঁ শুনেছি। তাহলে নিশ্চয়ই এখন আর আমাদের উপস সরি, অন্যতাকে আটকানোর কোনো কারণ নেই। আসে, ভালো থাকবেন। ভাইয়া প্লিজ যেও না। কাল আমার বিয়ে। সারা জীবনের জন্য চলে যাবো এই বাড়ি থেকে তোমাদের ছাড়া। কিভাবে আমি বিদায় নেব? তাসবির কথায় ওর কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দেয় আবরার। থুহুর পাগল, আমি কি দেশ ছেড়ে চলে যাচ্ছি নাকি তোর বোনকে নিয়ে? বিয়ের পর তোর জামাকে নিয়ে আমাদের বাসা যাবি না? কথা শেষ করে একজোড়া নবদম্পতি বেরিয়ে গেল চৌধুরী বাড়ির চৌখাট মারিয়ে। তাদের আটকানোর সাধ্য কারো ছিল না। তাদের সাথে যেন হাসি আনন্দগুলো তল্পি তল্পা গুছিয়ে চৌধুরী বাড়ি ছাড়া হলো। রেখে গেল দুই মায়ের চোখে পানি, আর চার ভাই বোনের মনে হাহাকার। একজোড়া নবদম্পতি বেরিয়ে গেল চৌধুরী বাড়ির দরজা দিয়ে। তাদের সাথে যেন হাসি আনন্দগুলো তল্পি তল্পা গুছিয়ে বাড়ি ছাড়া হলো। ইনায়ার পরা ছিল নিজের সদ্য হওয়া স্বামীর উপহার দেওয়া একখানা লাল সিল্কের শাড়ি, আর আবরারের পরনে ছিল সাদা পাঞ্জাবি। তাদের একসাথে কি সুন্দরী না লাগছিল, তা কেবল চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা মানুষগুলো দেখছিল। যার সাথে কিছুক্ষণ আগেও শুধু চাচাতো ভাই বোনের সম্পর্ক ছিল, যে সম্পর্কের জের ধরে এত ঝড়ঝাপটা গেল, তাদের চরিত্রহীন অপবাদ দেওয়া হলো। তারা এখন হালাল সম্পর্কে মোড়ানো একজোড়া দম্পতি। এখন আর পৃথিবীর কারো শক্তি নেই ওদের গায়ে কলঙ্ক ল্যাপটানোর। 3 বাক্যের কবুল শব্দটার এত জোর, সামান্য একটু কলমের কত জোর, গোটা সমাজের মুখ বন্ধ করে দিল। বাড়ি থেকে বেরোতেই একটা রিক্সা দেখে দাঁড় করায় আবরার। ইনায়াকে আগে উঠতে সাহায্য করে নিজেও উঠে বসে। রিক্সা চলতে শুরু করে। আবরারের কথায় ইনায়া আবরারের হাত খামছে ধরে। তা দেখে আবরার নিজের হাতের মুঠো ইনায়ার হাত জোড়া নিয়ে নিজে থেকেই বলে ওঠে। ইনায়া চুপ করে থাকে। কি বলবে সে? কিছুই তো বলার নেই তার। এখন শেষ ভরসা আবরার। ও ছাড়া কেউ নেই যাকে ইনায়া বিশ্বাস করবে। কোথায় যাইবেন মামা? বাস স্ট্যান্ডে যান। আচ্ছা। আবরারের কথায় ইনায়া আবরারের হাত খামছে ধরে। তা দেখে আবরার নিজের হাতের মুঠোয় ইনায়ার হাত জোড়া নিয়ে নিজে থেকেই বলে ওঠে। বিশ্বাস করে যখন হাত ধরেছিস, তখন এইটুকু বিশ্বাস রাখ যে আমি যাই করব আমাদের ভালোর জন্যই করব। ইনায়া চুপ করে থাকে। কি বলবে সে? কিছুই বলার নেই তার। এখন শেষ ভরসা আবরার। ও ছাড়া কেউ নেই যাকে ইনায়া বিশ্বাস করবে। পরিবার ছেড়ে সে নিজেই তো আবরারের হাত ধরে বেরিয়ে এসেছে। যেখানে বিশ্বাস নেই সেখানে থাকার কোনো প্রয়োজন নেই, তা ইনায়া নিজেও মানে। এতদিনেও তার বড় আব্বু বাবা কেউ তাকে বিশ্বাস করল না। রিক্সাটা বাস স্ট্যান্ডে আসতেই ভাড়া মিটিয়ে রিক্সা থেকে নেমে পড়ে তারা। বাস আসতে দেরি আছে আধ ঘন্টা। কাউন্টারে বসে আছে আবরার ইনায়া। আকাশে ডাক দিচ্ছে, ঠান্ডা হাওয়া বইছে চারিদিকে।
বৈশাখ মাসের বৃষ্টির বিশ্বাস নেই, যে কোনো সময় আকাশ ছিঁড়ে বৃষ্টি নামতে পারে। তার আগে বাস এলে ভালো না হয় দুজনেই ভিজে যাবে। নিজের ভিজে যাওয়া নিয়ে চিন্তা নেই আবরারের, তার সব চিন্তা তো এখন ইনায়াকে নিয়ে। গায়ে সামান্য একটা সিল্কের শাড়ি, যদি বৃষ্টিতে ভিজে যায় তাহলে শরীরের বিভিন্ন অংশ প্রতীয়মান হবে, যা আবরার বেঁচে থাকতে হতে দিতে পারে না। নিজের মনে মনে কথাগুলো ভাবতে ভাবতেই ইনায়ার দিকে তাকায় আবরার। তার পাশেই বসা, দৃষ্টি বাহিরে রাখা, যেন কত কি ভাবছে। রাত থেকে কিছু না খাওয়ার ফলে মুখটা এতটুকুন হয়ে গেছে। কিছু খাবি? রাত থেকে তো কিছু খাসনি। না ভাইয়া, শুধু একটু পানি খাবো। তুই এখানে বস, আমি যাবো আর আসবো, কোথাও যাবি না আমি আসা ছাড়া। ঠিক আছে। আকাশ ছিঁড়ে ধরণীতে বৃষ্টি নেমেছে ঘণ্টাখানেক আগে। ভোর হতে আর 1 ঘন্টা বাকি। হাইওয়ে রোডে বাস চলছে নিজের গতিতে। মাঝে মাঝে কিছু কার বাস এসে ওভারটেক করে যাচ্ছে। আবরার চোখ জানালার বাইরে নিবদ্ধ। ইনায়া ঘুমিয়ে আছে তার বক্ষ বিভাজনে। আবরার এক হাতে আগলে রেখেছে তাকে। সে ইনায়াকে পেতে চেয়েছিল, তবে এভাবে তো পেতে চায়নি। এই ঘটনা ইনায়ার মনে কতটুকু প্রভাব ফেলেছে তা এখনো বুঝতে পারছে না আবরার। বাড়ি থেকে আসার পর থেকে খুব সীমিত কথাই সে বলেছে, যেটুকু আবরার জিজ্ঞেস করেছে বা বলা প্রয়োজন হয়েছে ততটা। ঢাকা পৌঁছে আগে থাকার একটা জায়গা খুঁজতে হবে। আবরার অফিসের কাজে ঢাকায় আসলে তাদের ঢাকার বাসায়ই থাকতো, এখন তো আর তা হবে না। ইনায়াকে বড় মুখ করে বাড়ি থেকে নিয়ে বেরিয়ে এসেছে, এখন তাকে ভালো রাখার সম্পূর্ণ দায়িত্ব তার। এসব ভাবতে ভাবতেই চোখটা লেগে আসে আবরারের। ফজরের আজান হয়েছে আধা ঘন্টা আগে। নামাজ পড়ে অতিথিরা যে যার জায়গায় ঘুমিয়ে পড়লেও বাড়ির সবার চোখের ঘুম পালিয়েছে। আশতাফ চৌধুরী নিজের ঘরের ইজি চেয়ারে চোখ বন্ধ করে বসে আছে। মাহমুদা বেগম আর আয়েশা বেগম এখনো কেঁদেই চলেছেন। ফজরের নামাজ আদায় করে দুজনে ইনায়ার ঘরে এসেছিল। মেঘা বেগম তাদের সামলানোর চেষ্টা করছে, কিন্তু পারছেন না। ইরফান, তানভীর নিজেদের ঘরে শুয়ে আছে। আদুরের বোনের শোকে সবার অবস্থা খারাপ। সবে 18তে পা দিয়েছে ইনায়ার। সংসারে কিছু বুঝে না মেয়েটা। আবরারও ছেলে মানুষ, দুজনে মিলে কি করবে না করবে আল্লাহ ভালো জানেন। তিও সেই রাত থেকে কেঁদেই চলেছে, তাকে সামলাতে হিমশিম খাচ্ছে তাসপি। মেঘা বেগম বারবার তাসপিকে একটু ঘুমাতে বলে গেছে, কিন্তু তারা ঘুমাতে পারছে না। আদরের ভাই বোনগুলোকে দূরে যেতে দিতে হবে ভাবতেই পারেনি কেউই। আজ তাসপির বিয়ে। বিয়ে বাড়ির সব আনন্দ চাপা পড়ে আছে সবার মন খারাপের আড়ালে। সবাই কেমন রোবটের ন্যায় চলছে, হাসি মুখে বেদনার ছাপ, বুকে লুকায়িত গোপন ব্যথা। আয়েশা বেগম সকাল থেকে ঘরের দরজা আটকে বসে আছেন। একমাত্র মেয়েকে কখনো চোখের আড়াল করেনি কিনা তাই সহ্য করতে পারছেন না। আবরারের ফোনে কল দিয়েছিল, কিন্তু ফোন বন্ধ। বাবা এভাবে তাদেরকে অবিশ্বাস করে সে এখনো মেনে নিতে পারেনি ব্যাপারটা। সবচেয়ে কাছের মানুষের কাছ থেকে পাওয়া কষ্ট মানুষ সহ্য করতে পারে না, কলিজাতে লাগে কষ্টটা। আশতাফ চৌধুরীও নিজের ঘরে দরজা দিয়ে বসে আছেন। আশরাফ চৌধুরী আর আফতাব চৌধুরী দুজনে ডেকেও ঘর থেকে বের করতে পারেননি। একমাত্র ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়ে বাবা কিভাবে সুখে থাকবে সে কথা চিন্তা করেও আর কেউ ডাকেনি। সকাল থেকে কিছুই মুখেও নেননি পরিবারের কেউ। মেঘা বেগম আর মাহমুদা বেগম একা হাতে সব সামলাচ্ছেন। সিতারা বেগম ড্রয়িং রুমে বসে পান চিবোচ্ছেন আর সবাইকে বলছেন কাল কিভাবে ওদের পাপাচার করার সময় হাতে নাতে ধরেছেন তিনি। সত্যি কথা মিথ্যা কথা সব একসাথে করে রংচং মাখিয়ে আরও কিছু আত্মীয় স্বজন তাকে বাহবা দিচ্ছে। এ যেন চৌধুরী বাড়ির মান সম্মান ডোবানোর প্রতিযোগিতা চলছে, কে কার থেকে বেশি চৌধুরীদের নিচে নামাতে পারে। এসব দূর থেকে চৌধুরীর গিন্নিরা দেখছে আর গোপনে অশ্রু বিসর্জন দিচ্ছেন। স্বামীর বাধ্য স্ত্রী হয়েও বিপদে পড়েছেন তারা। বাড়ির ছেলে মেয়ে দুটোর নামে এমন কুৎসা রটানো দেখেও হজম করতে হচ্ছে। আবরার ইনায়াকে নিয়ে ঢাকায় চলে এসেছে। ইনায়ার এখনও বিশ্বাস হচ্ছে না তার বিয়ে হয়ে গেছে আবরার ভাইয়ের সঙ্গে, যার ভয়ে সারাদিন তটস্থ হয়ে থাকতো ইনায়া। আর সে আবরার ভাইয়ের হাত ধরেই নাকি সে বাড়ি ছেড়েছে। কেন এমন হলো তার সাথে? সে তো আবরার ভাইয়ের জন্য খাবার নিয়ে গিয়েছিল, তাও ছোট মা বলেছে বলে। তবে ওরা কেন তাদের নামে খারাপ কথা রটালো? আবরার ভাই কেমন মানুষ তা তো বাড়ির প্রতিটা মানুষ জানে, তাও তারা কেন প্রতিবাদ করলো না? কেন আবরার ভাইয়ের জীবনটা এভাবে শেষ করে দিল? আবরার ইনায়ার হাত শক্ত করে মুঠোয় পুরে বলল, অন্বিতা। ইনায়া চমকে উঠল, তারপর জবাব দিল আবরারের ডাকের। আবরার জিজ্ঞেস করল, ভয় লাগছে তোর? ইনায়া কেঁদে উঠল, তার কেমন বুক ধরফর করছে। আবরার ইনায়ার চোখের পানি মুছে দিয়ে বলল, আমাকে তুই চিনিস না অন্নি, মনে কর আমি তোর বন্ধু। আগে বকাঝকা যা করতাম সব তোর ভালোর জন্যই, এবং কেন বকতাম সেটাও একদিন বুঝতে পারবি ইনশাল্লাহ। শুধু ভুল বুঝে দূরে চলে যাস না,
সব সহ্য করতে পারলেও একটা বিষয় আমাকে ভেঙে চুরমার করে দেয় অন্নি। ইনায়া কেঁদে উঠে বলল। আমার কারণে আপনার সুন্দর জীবন নষ্ট হয়ে গেছে, তখন আমি ওই ঘরে না গেলে তো এমন হতো না। ইনায়ার কথায় কপাল কুঁচকে যায় আবরারের। কে বলেছে তোকে যে আমার জীবন নষ্ট হয়ে গেছে? আপনি তো আমাকে পছন্দই করেন না, সারাদিন বকাবকি করেন, সেখানে এখন আমাদের বিয়ে হয়ে গেছে। ইনায়ার কথায় আবরারের কপালে ভাস শীতল হয়ে আসে। ইনায়ার কথা শুনে তার ইচ্ছে করছে নিজের কপালে নিজেই একটা বাড়ি মেরে ফাটিয়ে দিতে। নিজেকে সামলে আবরার শুধায়। বকলেই মানুষ অপছন্দের হয়ে যায়? আমার তাই মনে হচ্ছে। আবরারের কথাটা শুনে কিছুই বলল না, শুধু হাসলো। বকাবকির করার পেছনে যে এই মেয়ের জন্য কতটা ভালোবাসা লুকানো আছে তা তো আর জানে না ইনায়া। জানলে অন্তত এইভাবে বলতে পারতো না। সময়ই সব বলে দেবে, সময় হোক সব বুঝবে সে। খুব সাদামাটাভাবে তাসফির বিয়ে হলো। বিয়েতে কোনো সানাই বাজেনি, কেউ কান্না করেনি। তাসফি বিয়েতে একটুও কাঁদেনি। পুরোটা সময় রোবটের মতো ছিল অনুষ্ঠানে। আশতাফ চৌধুরী বের হলো তাসফির বিদায়ের সময়। তাসফি সবার থেকে বিদায় নিয়ে আগে হেঁটে গিয়ে গাড়িতে বসে পড়ে। তাসফি চলে যাওয়ার পর থেকে সবাই আবরার আর ইনায়ের বিষয়ে কথা বলছে ড্রয়িং রুমে বসে। আশতাফ চৌধুরী আবার ঘরে দৌড় দিয়েছেন। আয়েশা বেগম নীরবে কেঁদে চলেছেন। ছেলেটার তো এমনিতেই কপাল পোড়া, এখন সেই সাথে জুটেছে নিজের মেয়ের কপাল। ইনায়া যে বড় অবুঝ, সে কিভাবে সংসার করবে? আবরার কোথায় আছে এখন? সবাই কল দিয়েছে কিন্তু ফোন বন্ধ ছিল আবরারের। শহর জুড়ে বৃষ্টি নেমেছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। ঠান্ডা আবহাওয়া। ধরণীতে সন্ধ্যা নেমেছে মিনিট 30 আগে। ঝুম বৃষ্টির মাঝে টং দোকানের বেঞ্চিতে বসে আছে আবরার ইনায়া। সারাদিন বাসা খুঁজেও মনমতো বাসা পায়নি আবরার। তার উপরেই ভর সন্ধ্যায় এমন বৃষ্টি। যে বাসাগুলো তাদের পছন্দ হয়েছে সেগুলো তাদের দুজনের জন্য বড় হয়ে যায়। সকাল থেকে রোদের মধ্যে বাসা খুঁজে ক্লান্ত তারা। এখন শেষ ভরসা হোটেলে রাত কাটানো। সে একা হলে সমস্যা ছিল না, কিন্তু ইনায়ার সাথে থাকার কারণে এখন সেফ জায়গা খুঁজতে হবে আবরারের। তার আগে তাদের খাবার খাওয়া লাগবে। সেই দুপুরে খাবার খেয়েছিল শুধু। বাসা খুঁজতে খুঁজতে কখন যে সন্ধ্যা নেমেছে তার খেয়ালই ছিল না দুজনের। সারাদিনের গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে ইনায়া। রোদে চলাফেরা করার অভ্যাস আবরারে থাকলেও ইনায়া নেই। কলেজে যাওয়ার সময়ও সে গাড়ি করে যেত, গাড়ি করে আসতো। এখন চোখ মুখ লাল হয়ে আছে। ক্লান্তিতে চোখ খুলে রাখাও দায় তার। নিবু নিবু চোখে বৃষ্টির দিকে তাকিয়ে আছে ইনায়া। যেই মেয়ে সারাদিন এসির নিচে থাকতো, যার ছোট্ট ঘরখানা এখনো অযত্নে খালি পড়ে আছে। আজ সারাদিন সেই মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছে মাথা গোঁজার ঠাঁই খোঁজার জন্য। প্রকৃতির কি অদ্ভুত নিয়ম! আবরার অপলক দৃষ্টিতে চেয়ে আছে তার প্রিয়তমার দিকে। একদিনেই মেয়েটা কি বুঝদার হয়ে গেছে। সারাদিন রোদ বৃষ্টিতে পুড়েও কোনো অভিযোগ করেনি, বরং ভদ্র মেয়ের মতো আবরারের সঙ্গে পায়ে পা মিলিয়ে হেঁটেছে পুরো শহর। আবরার বাস থেকে নামার পরপরই ইনায়াকে বলেছিল তাদের ফ্ল্যাটে থাকার কথা। ওইখানে একজন চাচা আর ওনার বউ থাকে। চৌধুরী পরিবারের কেউ অফিসের কাজে ঢাকায় এলে ওনারাই দেখাশোনা করে। কিন্তু তা শোনার সাথে সাথে নাকচ করে দেয় ইনায়া। আবরার অনেকবার বোঝানোর পরেও সে রাজি হয়নি। ইনায়ার একটাই কথা, বাড়ি যখন আবরারের হাত ধরেই ছেড়েছে, তাহলে এখনও সে আবরারের সাথেই থাকবে, কোথাও যাবে না। ইনায়া জেদ ধরায় আবরারও আর জোর করেনি। মেয়েটা সবে সবে সব আপনজন ছেড়ে এসেছে। যখন ইচ্ছে পুষছে তার সাথে থাকবে, থাকুক। এখন থেকে ইনায়াকে তার একটু বেশি যত্ন করতে হবে।